আমরা লাইভে চলে এসেছি। একটু ভিউ হোক, আমি আমি বলছি তারপরে। ঠিক আছে। ভিউ হচ্ছে। আচ্ছা, আমরা শুরু করি। মানুষ দেখছেন। রুদ্রদা, আমাদের তরফ থেকে তুমি শুরু করো আজকের অনুষ্ঠান। নমস্কার, সকলকে জানাই স্বাগত। আমরা ইউথ স্পিরিট অফ থিয়েটার আমরা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলাম, এবং সেই চেষ্টাতে আমাদের সাথে অনেক মানুষ যুক্ত হয়েছেন, অনেক মানুষ এগিয়ে এসেছেন। যেসব মানুষেরা থিয়েটারকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বা পেশা হিসেবে নেওয়ার চেষ্টা করছেন, অথবা এমন অনেক মানুষ রয়েছেন যারা পেশা হিসেবে থিয়েটারকে নেওয়ার চেষ্টা করেছিলেন হয়তো, কিন্তু নানা অর্থনৈতিক কারণে তারা পেশা হিসেবে নিতে পারেননি। এরকম অনেক মানুষ রয়েছেন। তাদের স্বপ্নগুলো হয়তো তারা কোথাও হত্যা করতে বাধ্য হয়েছেন অর্থনৈতিক কারণে। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আমরা যারা থিয়েটারকে পেশা করার চেষ্টা করছি, কেউ কেউ হয়তো থিয়েটারকে পেশা হিসেবে নিতে গিয়ে হয়তো পেট চালানোর জন্য অন্য কোনো ছোটখাটো কাজ করছে, কিন্তু তবু কোনো পার্মানেন্ট কাজে তারা ঢুকে যায়নি, কারণ তারা থিয়েটারটাকেই নিয়ে বাঁচতে চায়। তারা হয়তো চাইলে অনেক ভালো চাকরি করতে পারতেন, কোথাও স্থায়ী কোনো চাকরি করতে পারতেন, সরকারি হোক বেসরকারি হোক, কিন্তু সেই সব দিকে তারা যাননি। 10টা-5টা ডিউটিতে তারা যাননি, তারা গিয়েছেন থিয়েটারে, এবং তার জন্য হয়তো তারা কিছু হয়তো করছেন। কিন্তু অনেক এমন মানুষ আছেন যারা কিছু না করে শুধু থিয়েটারটা করছেন, এরকম মানুষও অনেক রয়েছেন। বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু সবার এক হওয়ার সময় চলে এসেছে, যে আমরা যারা থিয়েটারটাকে পেশা করতে চাইছি তার এই বিচ্ছিন্ন ভাবে হয়তো স্থানিক ভাবে আমরা নিজেদের মতো করে চেষ্টা করব, কিন্তু একত্রিত ভাবে আমরা কিভাবে চেষ্টা করতে পারি সেই নিয়ে কিন্তু আমাদের এই আলোচনা। এবং পরপর 5 দিন চলবে, এবং সেই 5 দিনে 20 জন বক্তা, মানে 20 জন মানে মোট 15 জন বক্তা, এবং আমাদের এই আমাদের তরফ থেকে 5 জন আমরা থাকবো। সব মিলিয়ে আমরা 20 জন যারা থিয়েটারটাকে পেশা হিসেবে বাঁচার চেষ্টা করছি। এর বাইরেও বহু মানুষ রয়েছেন, নিশ্চিত অনেক মানুষ রয়েছেন যারা থিয়েটারটাকে পেশা হিসেবে বাঁচতে চান বা বেঁচেছেন। এরকম মানুষজন পরপর 5 দিন তো হবেই, প্রতিদিন রাত্রি 8:30টায়। ঠিক যেমন আজকে আমাদের সঙ্গে রয়েছেন রঙ্গাশ্রম বহরমপুরের শ্রী সন্দীপ ভট্টাচার্য, রঙ্গাশ্রমের পরিচালক। নমস্কার দাদা। রয়েছেন অশোকনগর নাট্যমুখের পরিচালক শ্রী অভি চক্রবর্তী। নমস্কার অভিদা। আর রয়েছেন রাহুল বোস, তিলজলা ঋতু নাট্য দলের একনিষ্ঠ কর্মী, অভিনেতা, এবং রাহুলের আরেকটি পরিচিতি, রাহুল বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করছে। তো তাদের সঙ্গে আমরা কথা বলবো, এবং কথা বলার জন্য সঞ্চালক হিসেবে শুভজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শুভজিৎ থিয়েটার শাইন নাট্য দলের পরিচালক। শুভজিৎ, আমি মাঝে মাঝে একটু যদি কথা বলার অনুমতি দিস, আমি ঢুকে পড়বো হয়তো, কিন্তু হ্যাঁ, কিন্তু পুরো ব্যাপারটাকে তোকেই আজকে চালাতে হবে। শুরু হোক। একদম। থ্যাংক ইউ রুদ্রদা। সকলকে নমস্কার যারা যারা দেখছেন, এবং আমাদের সঙ্গে আজকে যারা যে অতিথিরা এসেছেন আর কি আমাদের এই সেশনে। সন্দীপ দা আমাদের খুবই সিনিয়র একজন থিয়েটার পার্সোনালিটি, এবং আমরা যাদের থিয়েটার দেখে মূলত বড় হয়েছি বা ভাবছি, তাদের মধ্যে সন্দীপ দা অন্যতম। তারপরে অভিদা আমারই পরের প্রজন্মের আমার দাদা, এবং আসানসোল চর্যাপদের গ্রুপটাই আছিস আমাদের প্রদর্শক। এবং অভিদা, রাহুল আমার ভাইয়ের মতো, রাহুলের সাথে আমি কাজও করছি এবং ভবিষ্যতেও করবো বলে আশা রাখি। এই তিনজনকেই আমাদের এই ইউথ স্পিরিট অফ থিয়েটার এই যে পেজ, ফেসবুক পেজ, এর তরফ থেকে অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মূলত রুদ্রদা যেরকমটা একটা ইন্ট্রোডাকশন করে দেওয়ার চেষ্টা করলেন, যে আমরা কি কারণে এই গ্রুপ, এই পেজটা তৈরি করেছি এবং এই মুভমেন্ট বা এই আলোচনার একটা আয়োজন করেছি,
সেটা মূলত আমাদের মনে হয়েছে যে এই সময় যে যখন একেবারেই আমরা লকডাউনের মধ্যে দীর্ঘদিন প্রায় 100 দিনের কাছাকাছি বসে আছি, আমাদের কোনো কাজকর্মই প্রায় নেই, এখন বোধহয় আমাদের একটু চিন্তাটা বেড়ে গেছে। আমরা যেহেতু একটা আনসার্টেন লাইফ লিড করি বরাবরই, এবং আমি একটু সকলে মাইকটা অফ করছি, যখন বলার সময় আমি অন করে দেবো, সুবিধা হবে। এবং এই সময় অর্থনৈতিকভাবে আমরা যারা আর্টিস্টরা আছি, বিভিন্ন সেক্টরে কাজ করছি, মূলত যারা ফুল টাইম থিয়েটার অ্যাক্টিভিস্ট, তাদের বেশ একটা চিন্তার ভাঁজ পড়েছে কপালে। তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে আমাদের কি কিছুই করার নেই, আমরা কি শুধুই ভালো থিয়েটার করার যে নেশা বা যে প্যাশন, তার মধ্যে এতটাই বুঁদ হয়ে আছি যে থিয়েটারের এই ভালো থিয়েটার বা কোয়ালিটি থিয়েটারের বাইরে থিয়েটারকে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং সেখান থেকে এমন কিছু একটা ফিডব্যাক পাওয়া যেটা আমাদেরকে আমাদের জীবন ধারণে মোটামুটি একটা স্বাভাবিক নিশ্চিত জীবন ধারণের একটা পরিসর তৈরি করে দেবে, সেই রকম ভাবনার জায়গায় কি আমরা আছি, বা আমরা কি সেরকমটা ভেবেছি বা ভাবা কি দরকার, এইরকম ভাবনা চিন্তা থেকেই মূলত আমাদের মতো যারা ইয়াং প্র্যাকটিশনার তাদের বিভিন্ন ভাবেই কথাবার্তা হচ্ছিল আমাদের মধ্যে, এবং অনেক আলোচনা এর মধ্যে হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মনে হলো যে একটা এরকম পেজ তৈরি করা, যারা যারা আমাদের আগের তো এই জন্যই আয়োজন মূলত। আমার প্রাথমিকভাবে আমরা বেশ কিছু এজেন্ডা বা প্রপোজাল যেটাকে বলা যায় এরকম তৈরি করেছি, কিন্তু এই প্রপোজাল ততক্ষণ এমনি মানে কার্যকর হবে যখন এই প্রপোজালের মধ্যে সকলের সমর্থন থাকবে এবং একটা হিউজ নাম্বার অফ আর্টিস্ট তারা এই প্রপোজালকে সঙ্গে করে নিয়ে এগিয়ে যাবেন এবং তাদের মতামত দেবেন। এবং আমাদের উদ্দেশ্য বরাবরই এবং একেবারেই মানে নির্দিষ্টভাবে রাষ্ট্রের কাছে, কারণ আমার মনে হয় আমাদের এই 5 জন যারা আমরা মূলত এই আয়োজন করেছি, তাদের মূলত মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে থিয়েটারকে আমরা যে চর্চার পরিসরে আছি সেখানে দাঁড়িয়ে আমরা বাইরের বিভিন্ন দেশের সঙ্গে ইউরোপের থিয়েটারের ইনফ্রাস্ট্রাকচারের সাথে, ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের সাথে তুলনা করতে পারবো না। ফলে আমাদের থিয়েটারকে এই মুহূর্তে যদি বাঁচিয়ে তুলতে হয়, সেটার জন্য একটা মানে একটা বিরাট ভূমিকা রাষ্ট্রের প্রয়োজন বলে মনে হয়েছে। তো সেইখানে আমাদের রাষ্ট্রের কাছে আর্টিস্ট হিসেবে বেসিক কিছু দাবি আমরা রাখার চেষ্টা করেছি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই দাবিগুলো একটা প্রপোজাল ফরম্যাটে মোটামুটি একটা ড্রাফট বানিয়ে যারা যারা অতিথি আসছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা একটা স্টাডি করে সেটার উপর মতামত রাখবেন। কিন্তু তার আগে আমার 2-3টে বেসিক প্রশ্ন আমি 3 জনকেই করব, একেবারে এটা ব্যক্তিগত প্রশ্ন এই প্রপোজালের বাইরে, সেখান থেকে আমরা ধীরে ধীরে আলোচনা ঢুকবো এবং মতামত দেবো। প্রথমে আমি সন্দীপদার কাছে জানতে চাই, সন্দীপদা দীর্ঘদিন ধরে থিয়েটারের কাজের সাথে যুক্ত, এনএসডির তার পড়াশুনো এবং একটা ন্যাশনাল বেল্টে এবং প্রফেশনাল স্কিলফুল একটা থিয়েটার ওয়ার্ল্ড যেটাকে বলি, আমরা তো খানিকটা হলেও আমাদের মধ্যে অ্যামেচারিশ একটা অ্যাটিটিউড কিছু কিছু জায়গায় চলে আসে, কম্প্রোমাইজের জায়গা থেকে বা থিয়েটারের ম্যানেজমেন্টের জায়গা থেকে, তার মার্কেটিং এর জায়গা থেকে বা তার প্রেজেন্টেশনের জায়গা থেকে, কিন্তু চেষ্টা করি আমরা সবসময় প্রফেশনালি সেটাকে ডিল করার। কিন্তু সন্দীপ দা যেহেতু একটা ইনফ্রাস্ট্রাকচারে তার থিয়েটার চর্চাকে বাড়িয়ে তুলেছেন এবং তার শেখাটাও সেই রকম জায়গা থেকে, এবং এনএসডিতে তিনি পড়াতেও যাচ্ছেন বেশ কিছু বছর ধরে। ফলে আমার কি মনে হয় সন্দীপ দা, আমার যেটা প্রশ্ন সেটা হলো যে এই সামগ্রিক থিয়েটার চর্চা কি আদৌ পেশা হয়ে উঠতে পারে? মানে সামগ্রিক থিয়েটার চর্চা বলতে আমি বলছি যে থিয়েটার প্র্যাকটিশনারের জায়গা থেকে, থিয়েটার ইন্ডিভিজুয়াল আর্টিস্টের জায়গা থেকে নয়, নাকি শুধুমাত্র একজন আর্টিস্ট সে ভালো স্কিলফুল হলে, তার শেখাটা ভালো হলে সে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সেক্টরে নিজেকে রিপ্রেজেন্ট করে, কাজ করে, ডিরেকশন দিয়ে বা অভিনয় করে, টেকনিক্যাল কাজ করে বেঁচে থাকতে পারেন, সেটা একটা নিশ্চিত পথ। মানে আমরা যে গ্রুপ ওরিয়েন্টেড কাজ করি, অনেকে মিলে একটা গ্রুপ চালায়, অনেকে মিলে স্বপ্ন দেখি, সকলে তো সমান প্রতিভা সম্পন্ন হয় না বা সকলে সমান স্কিলফুল হয় না। তো এই যে সামগ্রিক থিয়েটার চর্চা, একসাথে মিলে কাজ করা, এই চর্চার পরিসর, এটা কি কখনো পেশাদারি একটা চর্চার জায়গায় যেতে পারে? এখানে এইটা করে কি মানুষ বাঁচার বা একটা মোটামুটি স্বাচ্ছন্দ্য জীবনযাপন করার স্বপ্ন দেখতে পারে? আপনার কি মনে হয়? প্রথমেই বলি শুভজিৎ, থিয়েটার একটা প্রান্তিক শিল্পে পরিণত হয়েছে, এটা আগেও ছিল, এখনো আছে ভারতবর্ষে। কারণ এখানে মানে তুমি যে ইউরোপের কথা বললে, সেখানে থিয়েটারটাকে যেভাবে প্যাট্রোনাইজ করা হয়, আমাদের দেশে কিন্তু সেই রকম ভাবে হয় না, ঠিক আছে? তো এখানে একজন সে তার মানে এটাকে প্রফেশন হিসেবে নেবে কি নেবে না, এটা কিন্তু আমাদের দেশের মতন জায়গায় একটা খুব টাফ একটা প্রশ্ন। বিশেষ করে
এই কোভিড-19 এই যে সময়টা, এই সময়টাতে কিন্তু বিশেষ করে থিয়েটার শিল্পটা কিন্তু এক চরম এক বিশৃঙ্খল জায়গায় এসে দাঁড়িয়ে আছে, এবং প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা শিল্পীকে কিন্তু একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, একটা জিজ্ঞাসা চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ এখানে যেসব শিল্পীরা তারা পার্শ্ব হিসেবে কাজ করতেন, এই যে 3-4 মাস, এখন 4 মাস হয়ে গেল, কোনো কাজ নেই। অন্যান্য সেক্টর গুলোতে কিন্তু কাজ হচ্ছে, মানে হচ্ছে ফিল্ম, টেলিভিশন গুলোতে হচ্ছে, এগুলোর একটা প্রভিশন আছে। কারণ ফিল্ম শুট করে হলে না হোক, তারা যে ওয়েব সিরিজ গুলোতে ছাড়ছে, তার ফলে তার একটা বহমানতা আছে। কিন্তু থিয়েটারটা যেহেতু একটা লাইভ আর্ট, এখানে দর্শকের সঙ্গে অভিনেতাদের একটা লেনদেন তৈরি হয়, যার ফলে একটা কিছু তৈরি হয় অন স্টেজ। সেইটা কিন্তু কোথাও একটা প্রতিবন্ধকতার সামনে এসে দাঁড়িয়ে গেছে। ফলে যারা মানে এইটার ওপরেই বেস করেছিল, তারা কিন্তু এখন ভাবতে শুরু করেছে যে আলটিমেটলি এটা সত্যি সত্যি কি প্রফেশন হিসেবে নেওয়া যায়। এটা কিন্তু একটা চরম একটা সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তুমি যে প্রফেশনালিজমের কথা বলছো, আমার এই জায়গাটাতে প্রফেশনালিজম মানে পয়সা পেলেই তো প্রফেশনাল হওয়া যায় না। প্রফেশনাল হতে গেলে ওই অর্থটা রোজগারের মতন জায়গায় তোমাকে যেতে হবে, তখনই তুমি প্রফেশনাল হতে পারবে। অর্থাৎ মানে যেমন ধরো, মানে যে আমি বলি যে ন্যাশনাল রেপার্টরি, ওইসব আর্টিস্টরা যে সকাল থেকে সন্ধে অবধি যে কাজ করে যাচ্ছে, তারা একটা বিশেষ একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে চলতে থাকছে কিন্তু ক্রমাগত, এবং বিভিন্ন পরিচালকের সঙ্গে তাদের কাজ চলছে। হ্যাঁ, তাদের কি বলবো, তাদের মেধাগত জায়গাটা আরো উন্নত হচ্ছে, বিভিন্ন জনের সঙ্গে, বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করতে 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 তাদের মধ্যে একটা ওই জিনিসটা তৈরি হয়ে ওঠে। হ্যাঁ, যার জন্য তারা একটা প্রফেশনাল জায়গা ইজিলি চলে যেতে পারে। কিন্তু মানে আমাদের এইদিকে আমি বলছি যে মফস্বলে, বিশেষ করে বলছি যে মফস্বলে এটা নিয়ে প্রফেশনাল হওয়া বা এইটাকেই জীবিকা করে তোলা, এটা একটা কিন্তু মানে একটা কি বলবো, একটা দুরূহ স্বপ্ন দেখা সিম্পলি। কারণ এখন এমনিতেই থিয়েটারে, বিশেষ করে মফস্বলের থিয়েটারে, ছেলে মেয়েদের আনাগোনাটা খুব কম হচ্ছে। কারণ হচ্ছে যে এখন প্রত্যেকটা পরিবারেই একটা কি ম্যাক্সিমাম দুটো ছেলে মেয়ে, এবং তারা ওই ধরো উচ্চ মাধ্যমিক পাশ করতে না করতেই তারা আর্নিং এর দিকে ঝুঁকছে। কিছু একটা করো, কিছু একটা করো। সেখানে থিয়েটার করাটা তাদের কিন্তু একটা কি বলবো, একটা ওই যে প্রথমে বললাম যেটা প্রান্তিক শিল্প, হ্যাঁ, ওই পর্যায়ে পড়ে যায়। এবং এখনো মানে বহু মানুষ আছে যারা থিয়েটারে তার ছেলে মেয়ে যাবে, এটা কিন্তু খুব এখন ভালোভাবে নেয় না। এটা থেকেও যে আর্ন হতে পারে, বা এটা থেকেও যে একজন জীবিকা নির্বাহ করতে পারে বা সমাজে ওয়েল এস্টাবলিশ হতে পারে, এই ধারণাটা কিন্তু এখনো তৈরি হয়ে উঠছে না। বিশেষ করে মফস্বল, আমি জানি না, মানে হয়তো অভিও বুঝবে সেটা, অভি বা আমাদের রুদ্র সেটা বুঝবে, আমি জানি না ওদের ওখানে কিরকম ফ্লো। বাট এইসব জায়গাতে আমি ধরুন 94-এ আমি এনএসডি পাস আউট হবার পরে যখন আমি ঠিক করলাম যে আমি এখানে এসে কাজ করব, তখন থেকে আমি কাজ করে যাচ্ছি এখানে ক্রমাগত। কিন্তু সেই স্ট্রাকচারটা কিন্তু এখনো পাল্টানো যায়নি।
হাতে টাকা পাচ্ছে, কিছু হয়তো পাচ্ছে, বাট সেই যে থিয়েটারের প্রতি যে ডেডিকেশন, হ্যাঁ, এইটা কিন্তু এইটার বড় অভাব আমি দেখেছি আর কি, আমি দেখছি। সুতরাং প্রফেশনাল হয়ে যাব এটা বললেই তো প্রফেশনাল হয় না। যেটা আমি যে বাবা প্রফেশনাল হতে গেলে আমি বলছি যে পয়সা আর্ন করা, পয়সা পাওয়া। আরে বাবা পয়সাটা পেতে গেলেও তো তোমাকে সেই মানে তোমাকেও তো ইকুইপড হতে হবে আমি পয়সা পাওয়ার জায়গাতে আছি কিনা, সেই জায়গাটাতে তো যেতে হবে। তার জন্য যে একটু অনুশীলন, একটু পড়াশোনা, একটু থিয়েটারটাকে ভালোবাসা, মানে এমন অবস্থা হয় আমি বলি যে আমি এখনো আমার ঘর ঝাড় দিই, আমার রিহার্সাল স্পেস আমি এখনো ঝাঁট দিই। তো এটা খুব দুর্ভাগ্য যে আমি দেখেছি যে আমি ঝাঁট দিচ্ছি, তো যারা এলো একটু লেট এলো আর কি, তারা উঁকি মারলো, দেখলো যে আমি ঝাঁট দিচ্ছি, তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। আমি ঝাঁটটাট দেওয়া হলো, তারপর আমি বললাম যে আয় এবার তোরা আয় ঢোক, তো তারা এসে ঢুকলো। তো আমি যেটা তাদেরকে বোঝাতে চেয়েছিলাম তারা কিন্তু সেটা বুঝলোই না। হ্যাঁ, এই যে ব্যাপারটা যে এই যে স্পেসটা, এই স্পেসটা তো আমার স্পেস, এইটা যতক্ষণ না তাদের মগজে ঢুকবে থিয়েটারের পাঠটাই তো শুরু হবে। আমরা এনএসডি তে আমাদের সকাল 8টা থেকে ক্লাস শুরু হতো, 8টা 1 মিনিট হলে আমরা ক্লাসে ঢুকতে পারতাম না, এবং প্রত্যেক সপ্তাহে 3 জন বা 4 জনের ওপর দায়িত্ব থাকতো। ওখানে তোমরা গেছো, ডেফিনেটলি গেছো এনএসডি তে, যে সার্কুলেশন ইউনিটটা আছে, যেটা একটা বিশাল স্টুডিও থিয়েটার আছে না, ওই স্টুডিও থিয়েটারটা আমাদের ঝাড় দিয়ে মুছতে হতো, তারপরে এক্সারসাইজ শুরু হতো। এবং এইটা যারা করতো মানে প্রত্যেক সপ্তাহে তাদের দায়িত্ব থাকতো এক একটা গ্রুপের। তো ওরা 7টার সময় চলে যেত, চলে গিয়ে এই মোছা করা, তা করা, স্পেসটাকে তৈরি করা। তখন থেকেই তো মনে হবে যে না এটা আমার স্পেস, এটা আমার জায়গা, এটা আমার কাজের জায়গা, ওইটাকে ঠিক রাখি। আমি বলছি এই মানসিকতাটাই ইদানিং আর দেখতে পাচ্ছি না, এবং এটা খুব খারাপ লাগে, কারণ আমরা ওই রকম ভাবেই শিখে এসছি। আমরা ওই রকম ভাবেই মানে বসে থেকে মাল বয়ে ঘর ঝাড়ু মুছে, হ্যাঁ, এবং রোল পেতাম, ওই তখন আমরা বলতাম ঝাঁপিতে থাকতাম আর কি, মানে ক্রাউডে কোরাসে থাকতাম। হ্যাঁ, ওইটুকুই যথেষ্ট, ওইটুকুতে মানে কি বলবো, কিরকম একটা টেরিফিক ফিলিং হতো আর কি, দারুণ। আমি বলছি যে এই ব্যাপারটার এই সময়ে এটার কিন্তু একটু খামতি আছে। আমি এটা কিন্তু মফস্বলের কথা বলছি, আমি কলকাতার কথা বলছি না। কলকাতাতে তো একটা ফ্লো আছে, অভিনেত্রীদের একটা ফ্লো আছে। কারণ হচ্ছে, তারও একটা কারণ আছে, কারণ তারা তাদের লক্ষ্য হচ্ছে টেলিভিশনে যাওয়া বা ফিল্মে। সুতরাং ওখানে যেতে গেলে একটু অভিনয়টা শিখে যেতে হবে, তাহলে কোনো দলে ঢুকি। এই তার ফলে হচ্ছে কি, কলকাতার দলগুলোতে অভিনেতা অভিনেত্রীর কিন্তু একটা ফ্লো আছে। ওই গ্রুপে কতদিন থাকলো কি না থাকলো ডাজন্ট ম্যাটার, কিন্তু অভিনেতা ঠিক পেয়ে যায়, অ্যাটলিস্ট কাজের ছেলে মেয়ে ঠিক পেয়ে যায়, যেটা কিন্তু মফস্বলে নেই। কারণ আমাদের সামনে আর কিছু নেই। হ্যাঁ, আমাদেরকে এইখানেই যা কিছু করতে হবে, মরতে হবে, শেষ করতে হবে, বাস। এই একদম একদম। সন্দীপ দা, আমি এই বিষয় নিয়ে আসবো আপনার কাছে। আপনি স্কিলের কথা বললেন, গভর্নমেন্ট
পেট্রোনাইজেশনের কথা বললেন এবং ডেডিকেশনের কথা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। যে কোনো জিনিসকেই পেশা করে তোলার জন্য এই বেসিক জিনিসগুলো আমি বলছি গভর্নমেন্টের সাহায্য ছাড়াও স্কিল আর ডেভেলপ, মানে নিজের ডেডিকেশন বা প্যাশন, এটা তো ব্যক্তিগত একেবারেই প্রত্যেকজন আর্টিস্টকে নিজের মতো করে তৈরি করতে হবে এবং তার জন্য তবেই সে নিজেকে প্রফেশনাল বলার একটা জায়গায় পৌঁছাবে। আমি এইটা নিয়ে অভিদার কাছে একটু আসতে চাই যে আমরা তো যেরকমটা সন্দীপদা বলছিলেন স্কিলের কথা বা সরকারি মানে সহযোগিতার কথা বা প্যাশনের কথা, ডেডিকেশনের কথা, আমার একটা জিনিস মনে হচ্ছিল দীর্ঘদিন ধরেই যে কোথাও গিয়ে থিয়েটারের এই যে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি থিয়েটার সমাজের দর্পণ, থিয়েটার সমাজ পরিবর্তনের হাতিয়ার ইত্যাদি ইত্যাদি। তো সমাজ পরিবর্তন করতে গিয়ে থিয়েটার এতটাই সময় হয়তো অতিবাহিত করে ফেলেছে, থিয়েটার তার পেশাগত দিক থেকে পেশাগত জায়গাটা কোথাও ওভারলুক করে গেছে বলে মনে হয়েছে। কোথাও এই যে প্রফেশনাল যে স্ট্রাগল, সেইটা কোথাও লাইমলাইটে আসতে পারেনি, যতটা রাজনৈতিক প্রভাব থিয়েটারের ওপর, তার সমাজ পরিবর্তনের যা উদ্যোগ ইত্যাদি ইত্যাদি গুলো যেভাবে ফোকাসে এসছে, যেটা মেইন থিয়েটারের ভূমিকা হয়ে দাঁড়িয়েছে, সেখানে থিয়েটারের পেশাগত যে স্ট্রাগলের জায়গা, থিয়েটার আর্টিস্টরা যে তারা থিয়েটার নিয়ে বাঁচতে পারবেন, এই বিষয়টা কি কোথাও মনে হয়েছে যে মানে কোথাও হারিয়ে গেছে বা কোথাও লাইমলাইটের তলায় চলে গেছে? বিষয়টা হচ্ছে যে সন্দীপদাকে ধন্যবাদ জানাই, কারণ জীবনে অন্তত একটা বার সন্দীপদার সাথে একটা আলোচনায় বসবার সুযোগ পেয়েছি। এইটা আমার কাছে একটা সত্যি খুব বড় ব্যাপার, অনলাইনে হলেও বড় ব্যাপার। সেটা যে কোনো সভায়, যে কোনো অঞ্চলে, যে কোনো দেশে স্বীকার করতে কোনো দ্বিধা নেই। কারণ আমি ভয়ঙ্কর ভাবে গুরুমুখী শিক্ষায় বিশ্বাস করি। আর যেহেতু আমরা সেলফ টট, অর্থাৎ আমরা কোনো ইনস্টিটিউশনের আন্ডারে থেকে থিয়েটার শিখিনি, তার ফলে যাদের কাজ অন্যরকম লেগেছে, সবার কাজই দেখতে দেখতে শিখেছি, তাদের কিছু কিছু প্রভাব নিশ্চিতভাবেই আমাদের কাজের মধ্যে পড়েছে। কখনো সেটা তার কথা বলার প্রভাব পড়েছে, কখনো তার জীবনযাপনের প্রভাব পড়েছে, কখনো তার কন্টেন্ট তিনি কি চুজ করছেন সেটা বুঝতে বুঝতে যাবার প্রভাব পড়েছে, কখনো তার থেকে ডিরেক্ট শিক্ষা পেয়েছি। সন্দীপদার ব্যাপারে এই জন্য একটু বলে নিলাম, কারণ যে কোনো আলোচনায় এসে অপর বক্তাকে যদি চেনা থাকে এবং তিনি যদি আমার থেকে বয়সে সিনিয়র হন, কাজে সিনিয়র হন, তার সম্পর্কে 5জনকে আমার মনোভাব জানো আমি কর্তব্য বলে মনে করি। সেই জায়গা থেকে বলা যে সন্দীপদার কন্টেন্ট চুজ করা, অর্থাৎ সন্দীপদা যে ধরনের থিয়েটার করে গেছেন পরপর, রুদ্রর কথাতে সেইটা পরে আসছি, রুদ্র বলছি আমি, শুভজিতের কথাতে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সন্দীপদা যেখানে এনএসডির একটি ওয়ার্কশপে আমাদের এখানে এসেছিলেন এবং সেটায় হাতে কলমে সেই শিক্ষা লাভের একটা সুযোগ হয়েছিল। যদিও ডিরেক্টরদের সেই শিক্ষা লাভের সুযোগ হয় না, কারণ ওই সন্দীপদা যেটা বললেন ওই ঝাড় দেওয়া আর কি, ওইটা তো ডিরেক্টরদেরই করতে হয়, মূলত দলের ডিরেক্টরদেরই আসলে চৌকিদার, ম্যানেজার, পরিচারক, এই সব কাজগুলো ডিরেক্টরদেরই করতে হয়। তার ফলে সন্দীপদার কাছে যে হাতে কলমে ডিরেক্টলি ওই সময়টা আমি যদি 7 দিন শিখতে পারি, সেইটা আমার মনে হচ্ছে কি মহান কাজ করছে আরো 15 জনকে শেখার বন্দোবস্ত করে। ওই নীতি শিক্ষার ব্যাপার আর কি, নিজের মধ্যে একটা নীতি শিক্ষার বোধ থিয়েটার করার সময় থেকে শুরু হয়। সেই যে নীতি শিক্ষা বোধের জন্য আমি আরো 15 জনকে ব্যবস্থা করিলাম। সেই 15 জনের মধ্যে 10 জন, 15 জনের মধ্যে 13 জন হয়তো দেখা গেল এনএসডির 7 দিনের ক্লাস করে চলে গেল, ওয়ার্কশপটা 10 দিন কন্টিনিউ করে চলে গেল, কেউ সার্টিফিকেটটা নিয়ে আর দেখাই করলো না, এরকমই হয়তো অধিকাংশ হলো। কিন্তু আমরা যারা এই পুরোটা আয়োজন করে দিলাম, কি সত্যব্রত রাউতের সময় বা সন্দীপদার সময় বা আরো যারা আসছেন তাদের সময় প্র্যাকটিস করানোর জন্য যাদেরকে আনা হচ্ছে, যে ভাই তুমি তো ইনস্টিটিউশনাল শিক্ষা ডিরেক্টলি পাচ্ছ না, চলো ভাই তোমাকে আমি তো প্রফেশনালি হওয়ার জন্য, অর্থাৎ তোমার স্কিল বাড়ানোর জন্য আমি তোমাকে হেল্প করছি। আমি নিজের যেটুকু জানি সেটুকু দিয়ে তো করছি, প্লাস আমার না জানা অংশটাকে জানার জন্য আমি আরো 5 জন আমার থিয়েটারের দাদাদের, বন্ধুদের আমি তোমার কাছে ডেকে নিয়ে আসছি, বলছি। কিন্তু ওই যে দুঃখের বিষয়, সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছি। তা এই যে এবার যেটা তুই বলছিস যে চাপা পড়ে যাচ্ছে কিসের জন্য, যে সমাজ পরিবর্তনের জন্য। এবার ধরা যাক যে একটি দল সে যখন থিয়েটার করছেন, আমি যদি গণনাট্য থেকে দেখি তাহলে দেখবো যে গণনাট্যে যখন নবান্ন হচ্ছে তখন নবান্নয় দুটো পরিবর্তন হচ্ছে। এক হচ্ছে নবান্নর কন্টেন্ট, অর্থাৎ এমন একটা কন্টেন্ট নিয়ে নবান্ন হচ্ছে
যে কন্টেন্টটা সরাসরি সময়ের কথা বলছে, তীব্রভাবে শাসক দল বা তখনকার সময়ের যে অবস্থা সেই সময়ের কথা বলছে, এবং সেটা একটা প্যাটার্ন নিচ্ছে এবং সেইটা একটা ট্রেন্ড সেট করছে যে আচ্ছা এইরকম একটা থিয়েটার বোধহয় হতে পারে, যেটা পেশাদারি থিয়েটার, কোট আনকোট যে পেশাদারি থিয়েটার তখন চলছে সাধারণ রঙ্গালয়, তার একটা প্রতিস্পর্ধী একটা প্যাটার্ন তৈরি করছে। কিন্তু ওখানে সাথে সাথে আরেকটা জিনিসও হচ্ছিল, সেটা হচ্ছে ভিজুয়ালগত একটা পরিবর্তন তৈরি হচ্ছিল, যেটায় সেটের মঞ্চ ভাবনার একটা পরিবর্তন তৈরি হচ্ছিল, যেটা স্কিল অভিনেতাদের একত্র করে একটা কম্বিনেশন এবং একটা কমিউন তৈরির কথা ভাবা হচ্ছিল। যেটা ধরা যাক যে তার থেকে অনেক বছর আগে পেইন্টারদের নিয়ে ভিনসেন্ট ভ্যান গগ, পল গগা, তুলাস লোট্রেক এরা যখন ভাবছেন, ঠিক তার থেকে প্রায় অনেকদিন পর আমাদের এখানের আর্টিস্টরা ভাবছেন, কিন্তু সেটা একটা পলিটিক্যাল ইডিওলজির উপর বেস করে ভাবছেন। ওখানের যেমন মুভমেন্টটা শুধু একটা ভালো পেইন্টিংকে ভালো করে প্রোভাইড করতে হবে সেইটার জন্য ভাবা হচ্ছে, বা নতুন ধরনের ইমপ্রেশনিজম আর্টকে প্রোভাইড করতে হবে সেই কারণে ভাবা হচ্ছে, এইখানে ভাবা হচ্ছে বটে একটা আর্টকে প্রোভাইড করব বা একটা আর্টকে প্রজেক্ট করব, আর্টকে প্রমোট করব, কিন্তু সেটা একটা পার্টিকুলার পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে প্রজেক্ট করব। এইখানে তুই যেটা বলছিস যে সেই ওই যখনই পলিটিক্যাল ইন্টারভেনটা ঘটছে একটা আর্টের মধ্যে, তখন কি হচ্ছে, তখন সেই আর্টটার একটা কমিটমেন্ট তৈরি হচ্ছে। কমিটমেন্টটা কি, যে তখন যে ছেলেমেয়েরা আসছে তারা ঝাড় দিচ্ছে ওই আর্টের জন্য শুধু নয়, তারা ওই দিন বদলের স্বপ্নটাকে মাথায় নিয়েও ঝাড় দিচ্ছে। আর এখন যে ছেলেমেয়েরা আসছেন তারা মনে করছেন যে সন্দীপ দা জানেন, যতটা করে জানেন আমার পুরোটা জানারও কোনো দরকার নেই। আর সন্দীপ দা যেটা বলছেন যে কলকাতার দলগুলোর একটা ফ্লো আছে, তারা একটা দলে ঢুকে এখনকার ছেলেমেয়েরা কাজ করতে চায়। সন্দীপ দার থেকে আমার বাড়ির তুলনায় একটু কলকাতার কাছে হয়, আমি যেটা দেখেছি যে সন্দীপ দা দলে থেকেও কাজ করতে চায় না গো। এখন যেটা চায় যে দলের কোনো একটি পার্টিকুলার প্রযোজনায় ভাড়াটে হয়ে কাজ করে কোনো ভাবে একটা ব্যাপারটাকে একটা তালগোল পাকিয়ে আমি এই দলে কাজ করি বলে একটা গোছের ব্যাপার করে দেওয়া। দলে থেকে কাজ করার মধ্যেও যে খানিকটা স্থিতদি ব্যাপার আছে, একটা স্থিরতা আছে, একটা নিশ্চয়তা আছে, সেইটা সে চায় না। অথচ সে দাবি করে যে সে পেশাদার হবে। অথচ আচ্ছা, আমি যদি আমার গাছকেই পেশাদার না করি তাহলে আমি সেই ফলটা পেশাদার ফল কি করে পাবো? তুমি যেটা বলতে চাইছো যে তুমি না, মানে আমি বলছি ধরো তোমার কথা থেকে বা আমার যেটা মনে হয় যে শুভজিৎ যেটা বলছেন যে সময় বদলের যে কথা বা কমিটমেন্টের যে কথা বা সময়ের যে কথা, প্রত্যেক আর্টের তো নিজস্ব ধরন থাকবেই, তাই সেই নিজস্ব ধরনের মধ্যেই সেই আর্ট প্রফেশনাল হতে পারে। এবার সেই আর্ট যদি সে নিজস্ব ধরনের মধ্যে যদি প্রফেশনাল হতে চায় বা প্রফেশনাল হওয়ার কথা ভাবে, তাহলে প্রবলেমটা কোথায়? তো মনে হয় কোনো প্রবলেম নেই, দিন বলে সব কথা বলতে বলতেই তো প্রফেশনাল হওয়া যায়। উৎপল দত্তের দলে তো বাইরে থেকে অভিনেতা নিতে হতো না, শম্ভু বহুরূপী যখন ছিল পুরো দমে তখন তো বাইরে থেকে অভিনেতা নিতে হতো না, বড় বড় প্রযোজনার সময় তখন তো প্রযোজনা মানুষ দেখতে যেতেন, এবং সব থেকে ইন্টারেস্টিংলি দেখতে যেতেন এই কারণেই যে উৎপল দত্তর প্রযোজনার ঘরানা কখনোই শম্ভুবাবুর সাথে মিলতো না, শম্ভুবাবুর প্রযোজনার ঘরানা কখনোই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলতো না। আবার ওই সময়ই শ্যামল ঘোষ অর্থাৎ নক্ষত্র যে প্রযোজনা করছে নয়ন কবিরের পালা, সেইটাও তো এদের তিনজনের সাথে মিলছে না। তার ফলে থিয়েটারের একটা ঘরানা প্রয়োজন ছিল, একটা আলাদা আলাদা ব্যাপার প্রয়োজন ছিল, যেটা ধরা যাক যে প্রত্যেক দলের প্রযোজনা দেখার জন্য একটা আলাদা দর্শক মন তৈরি হতে পারতো। এখন কি হচ্ছে, এখন আমি নাটক করলেও যে অভিনেতা, সন্দীপ দা নাটক করলেও সে অভিনেতা, রুদ্র নাটক করলেও সে অভিনেতা, আমার ভাই রাহুল আমার সঙ্গে আজকেই পরিচয় হচ্ছে, রাহুল অভিনয় করলেও সে অভিনেতা, শুভজিৎ নির্দেশনা করলেও সে অভিনেতা। তাহলে দর্শক তো রিজেক্ট করতেই পারে। দর্শকের তাহলে মনে হচ্ছে ভাই পাঁচজনের নাটকের যে ফেল হচ্ছে, 3 নাটকেই একই অভিনেতা কমন, তাই আমি একটা নাটকই দেখতে যাবো, আমি ভাই 3টে নাটক দেখতে যাবো না। দর্শকের মনে হতে পারে 3টেতে একই লাইট ডিজাইনার, সে নতুন কি ইনভেনশন করবে, আমি ভাই ওই 2টো দেখবো, শুভজিৎ আমি 5টা দেখবো না। তার ফলে আমরা আসলে নিজেই নিজেদের কবর খুঁড়েছি, আমরা আমাদের নিজেদের কবর খুঁড়েছি। এবং এই যে দিন বদলের কথা বলতে গিয়ে প্রফেশনাল স্ট্রাকচারকে গুরুত্ব দেওয়া হয়নি, এ কথা আমি বিশ্বাস করি না। প্রফেশনাল স্ট্রাকচারকে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা চটজলদি ম্যাজিক্যালি চালাকি করে হতচ্ছাড়ার মতো প্রফেশনাল হতে চেয়েছি, বড়দেরকে অস্বীকার করে প্রফেশনাল হতে চেয়েছি, বড়দেরকে গালাগাল দিয়ে প্রফেশনাল হতে চেয়েছি, বড়দের পরম্পরাকে না মেনে প্রফেশনাল হতে চেয়েছি। তাই আমাদের এখন কোভিড-19 সময় হঠাৎ করে মনে হয়েছে যে আমাদের বোধহয় নিজেদের একটা বাঁচানোর প্রয়োজন হচ্ছে, আমাদের এক্ষুনি নিজেদের বাঁচতে হবে। আমরা কখনো কি খবর নিয়েছি যে বহরমপুরে সন্দীপদার দলটার কি অবস্থা আছে?
বা আমরা কি কখনো খবর নিয়েছি যে আসানসোলের রুদ্র দলটা কি অবস্থায় আছে? বা উল্টে শুভজিৎ কি কখনো খবর নিয়েছেন যে অভিদা তোমার এই মুহূর্তে কি অসুবিধা আছে? বা আমি কি শুভজিতের থেকে খবর নিয়েছি? ফলত ইন্টারনাল কমিউন যদি না থাকে, ভেতরকার মধ্যে যদি যোগাযোগ না থাকে, তাহলে তো সেটা কখনো দাঁড়াতে পারে না। বরং আমি বলবো আমরা ফেসবুক পরবর্তী সময়ে খবর নিয়েছি যে রুদ্র দলে কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা নিয়ে ফেসবুকে বেশ রসিয়ে সমালোচনা করা যায়। বরং আমরা বেশি ওত পেতে থেকেছি যে অভিদার দলে কি কোনো ঘটনা ঘটেছে, অভিদা একটু বেশি বেড়ে উঠেছে, অমুক একাডেমির সদস্য, তমুক জায়গার সদস্য, সেরকম কোনো ঘটনা কি ঘটেছে যেটা নিয়ে একটু বেশ রসিয়ে আলোচনা করা যায়। তা আমাদের যদি পরস্পর সম্পর্কে এই মানসিকতা হয়, তাহলে দিন বদলের স্বপ্ন তো দূরের কথা, অর্থ রোজগার কোনোদিনই হতে পারে না। কারণ যে ইন্ডাস্ট্রি থেকে আমি অর্থ রোজগার করব, সেই ইন্ডাস্ট্রিকে মনে মনে যদি আমি সম্মান না করি, সেই ইন্ডাস্ট্রির কলাকুশলীদের যদি আমি মনে মনে বন্ধু না ভাবতে পারি, তাহলে সেই ইন্ডাস্ট্রি থেকে আমি কি করে অর্থ রোজগার করব? কৌশিক গাঙ্গুলির সঙ্গে কি সৃজিত মুখোপাধ্যায় সব বিষয়ে একমত হন? সৃজিত মুখোপাধ্যায়ের ছবির সঙ্গে কি অরিন্দম শীলের ছবি সব ব্যাপারে একমত হয়? বা আমি বলছি শ্রীজাতর সঙ্গে কি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কবিতা সবসময় একমত হয়? বা আমি ধরো বলছি যে ধরো রবিশঙ্কর বরের সঙ্গে উনি যখন বেঁচে ছিলেন সময় প্রচেত গুপ্তর গল্পের ধরন এক ছিল। তাদের তো আমরা ওপেনলি এরকম ঝগড়া খেয়েও কি মারামারি করতে দেখিনি। তারাও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটিতে আছেন, কেউ কিছুর মধ্যে আছেন, কেউ কোনো রাজনৈতিক পালাবদলের মধ্যে থেকেছেন, মিছিলে হেঁটেছেন, নানান রকম কিছু হয়েছে। কিন্তু তারা যখন আর্টের প্র্যাকটিস করছেন তখন তারা ইন্ডিভিজুয়াল হিসাবে করছেন। আর আমাদের থিয়েটারে গুলিয়ে যাচ্ছে এই, আমরা খুব সহজে একটু বড়লোক হতে গিয়ে, আমরা খুব সহজে দুটো পয়সা পেতে গিয়ে, যখনই আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি, পাশের বন্ধুদের ভাবছে দেখেছো সালা ঠিক ধান্দাটা লাগিয়ে দিয়েছে। এইটা যেমন ছোটরাও বড়দের সামনে ভাবছেন, বড়রাও নির্লজ্জের মতো ছোটদের আশীর্বাদ থেকে বঞ্চিত করে ছোটদের সম্পর্কে ভাবছেন। এই জায়গা থেকে আগে মনের দিক থেকে যদি পরিষ্কার হতে পারি, তবেই আমরা মনে হয় যে দিন বদলের স্বপ্ন কেন, অনেক বড় স্বপ্ন নিয়েও থিয়েটারে নামা যায়। আর যদি আমরা এটা মনের জায়গা থেকে নিজেদেরকে ক্লিয়ার করতে না পারি, আবার কোভিড-19 উঠলে আমরা যেমন নিজেদের নিশান নিয়ে বেরিয়ে পড়ি যে দেখো আমি শ্রেষ্ঠ, তাহলে কিন্তু এই আলোচনায় ওয়েবিনার সব আসলে এই কোভিড-19 সময় পাড়ার আড্ডার মতোই হয়ে স্তূপীকৃত হয়ে কালভার্টে বসে থাকবে। আমার এই মত। ধন্যবাদ। অভিধা, তোমার কথার মধ্যে যৌথতার একটা প্রশ্ন এসেছে। মানে আমাদের মধ্যে হয়তো সেরকম যোগাযোগ বা সেই হার্দিক যোগাযোগ নেই বলে তুমি মনে করছো। আমি একটা প্রশ্ন এসেছে সঞ্জিতা দিয়ে, আমাদের একজন অভিনেত্রী বাংলা থিয়েটারে, তিনি প্রশ্ন করেছেন যে বাংলা নাটক কি মানে থিয়েটার কি মানুষ শুধুমাত্র দর্শককে দেখতে আসেন? দর্শক কি শুধু কি এখানে সেখানে প্রধান হয়ে দাঁড়ান, নাকি থিয়েটারের বিষয়, বৈচিত্র্য ইত্যাদি গুলো ভূমিকা পালন করে? সেটার কি অভাব মনে হচ্ছে? মানে তুমি যেটা বলছিলে যে একই অভিনেতা কাজ করছেন বিভিন্ন জায়গায়, একই ডিজাইনার দেখতে, আমি তো সেটাই বললাম যে ধরো যখন উৎপল দত্ত নাটক হচ্ছে তখন এক শ্রেণীর দর্শক মুখিয়ে থাকছেন যে উৎপল বাবু তারা মানে ফ্যান ফলোয়িং শব্দটাকে নেগেটিভ ভাবে নেবেন না, পজিটিভ অর্থে বললাম যে উৎপল বাবুর নাটকে ওই অভিনেতাদেরই দেখা যায়, তাদের কিন্তু আর অন্য কোথাও দেখা যাবে না। তাহলে তাদের ওই উৎপল বাবু ওই গল্প বলবো না, কন্টেন্ট বলছি, টেক্সট বলছি, কন্টেন্ট এবং টেক্সট দিয়ে তাদের মধ্যে একটা প্যাটার্ন তৈরি করছেন, যে প্যাটার্নটা একমাত্র পিএলটি নাটকেই তারা দেখতে পাবেন। তাহলে এক ধরনের দর্শক ঝাঁপিয়ে পড়ছে। আর এখন তো সবাই অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা একটা খুব কমন গল্প জানি, যে গল্পটা নানাভাবে ঘুরে এসছে, আমার কাছে যেভাবে এসছে আমি জানি, সন্দীপ দা হয়তো বলতে পারবেন মানে গল্পটার সত্যতা বা কিছু। সেটা হচ্ছে যে কুমার সম্ভবত শুভেন্দু চট্টোপাধ্যায়কে নিয়ে টালিগঞ্জ যাচ্ছিলেন, শুভেন্দু চট্টোপাধ্যায় গাড়িতে তেল ভরেন এবং তেল ভরে নেমে টাকা দেন গাড়িতে পেট্রোল পাম্পের মালিককে, এবং গাড়িতে উঠে আসার পরে শুভেন্দু চট্টোপাধ্যায়কে উত্তম কুমার বকাবকি করেন যে তুই যদি অ্যাভেলেবেল হয়ে যাস দর্শকদের কাছে, তাহলে তুই কি থিয়েটার করবি, এই সিনেমা করবি, এর হয় নাকি, তুই এত হয়ে যাবি। এবার আমি ওইটাই বলছি যে সন্দীপদার থিয়েটার যখন কলকাতায় আসছে তখন এখনো আমরা অনেকে মুখিয়ে থাকছি, বা সন্দীপদার দাদা যখন প্রদীপ ভট্টাচার্য বহরমপুর রেপার্টরি থিয়েটার নিয়ে আরেকটু আগে আসতেন, তখন তার থিয়েটার দেখার জন্য মানুষ মুখিয়ে থাকছে। আমি সেসব গল্প স্যাস পত্রিকার সম্পাদক সত্য ভাদুরীর কাছে শুনেছি, শেখরদার কাছে শুনেছি, আমি প্রদীপদার নিজের কাছে তো শুনেইছি, সন্দীপদার কাছে শুনেছি। তা আমি বলছি যে এই যে গল্পগুলো শুনে আমরা যদি সেগুলোকে ইসপের গল্প মনে করি এবং নিজেদেরকে কোনো শিক্ষিত না করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমি একই অভিনেত্রী বা আমি একই অভিনেতা, আমি যখন 5টা দলে সাইন করছি, তাহলে আমার মনে হবে যে এই 5টা দলে সাইন করলে আসলে আমি আমার সাময়িক একটা ভালো থাকার মধ্যে যাচ্ছি বটে, কিন্তু আস্তে আস্তে আমি ফুরিয়ে যেতেও শুরু করছি। আমি আমার চর্চা করার যথেষ্ট সময় পাচ্ছি না। আমি যতই বলি দিনটা 24 ঘন্টার, আমার যাতায়াতে একটা সময় যায়। এখন নর্থ থেকে সাউথ মেট্রো
চললে, মিনিমাম মেট্রো চললেও দমদম থেকে টালিগঞ্জ পৌঁছতে সবকিছু মিলিয়ে রিহার্সাল করতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যায়। তো এইগুলো আমাকে বুঝতে হবে, বুঝে আমার কাজ চুজ করতে হবে। আমি চুজ না করে আমি যে কোনো কাজে যে কোনো জায়গায় চলে যাচ্ছি এবং গিয়ে আমি পেশাদার হওয়ার মতো করে একটা মডেল তৈরি সেট আপ করছি, এবং সেটা থেকে অনেক বাচ্চা লাফিয়ে পড়ছে, এবং সেটা ভুল পথে তারা পা দিচ্ছে। তাদের কোনো দলীয় সাধনা নেই, তাদের কোনো একটা গুরুর আন্ডারে অন্তত 5 বছর কাজ না করে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চষে বেড়ালে এই থিয়েটার প্রফেশনাল হওয়ার থেকে আরো পিছিয়ে আসবে বলে আমি মনে করি। সেইটা কিন্তু আমাদের অন্যান্য রাজ্যগুলো দেখো তুমি অনেক এগিয়ে গেছে। এই জন্য তারা একটা ছোট হলেও কমিউন করে থেকে কাজ করে তাদের মতো করে তারা ছোট ছোট করে স্ট্রাকচারালি অনেকটা ডেভেলপ করেছে। আমরা সেখানে পিছিয়ে আসছি কিন্তু এই কারণে আমরা একটা 40,000 45,000 টাকা দিয়ে একাডেমি বুক করে আনন্দবাজারে দুটো বিজ্ঞাপন দিয়ে থিয়েটার করাকেই প্রধান বলে মনে করছি। এবং সেই দৌড়ের মধ্যে কিন্তু কখনো আমিও পড়ে যাচ্ছি। আমি এখানে বসে গল্প দিচ্ছি বলে আমি সেই গল্পের বাইরে নই, কারণ এই সিস্টেমটার মধ্যে আমি আছি। আমি নিজেকে এখনো উইথড্র করতে পারিনি, কিন্তু আমি ভেতরে ভেতরে আমার মনে হচ্ছে যে এই সিস্টেমটা আমার থিয়েটারের ইকোনমির সঙ্গে একটা বড় সংঘাত তৈরি করছে। এই সংঘাত থেকে আমার নিজেকে কোথাও একটা বাঁচাতে হবে। সেই কারণে আমি বলছি যে অভিনেতাদেরও একটু বোঝা উচিত যে আমরা কার সঙ্গে কাজ করব, তেমনি নির্দেশকদেরও বোঝা উচিত যে আমরা কাকে কাকে নেব, কেন নেব, এর কি পরিশ্রম আছে, এর কি কাজ আছে। এইটা আর কি। ঠিকই ঠিকই। তুমি যেরকমটা বললে আমারও মনে হয় যে যেরকমটা আমাদের সার্বিক সামগ্রিক যা পরিসর আছে আর কি থিয়েটারের, সেটা আগেকার দিনের হতে পারে, মানে ইতিহাসের জায়গা থেকে বলতে পারো, বা বর্তমানে যেভাবে আমরা চলছি সেই সবটাই আমাদের অবজারভেশনের মধ্যে রেখে সেখান থেকে খানিকটা শেখা এবং সেইটা নিয়েই বোধহয় কোনো সিদ্ধান্তে আসা উচিত। আমি রাহুলের কাছে আসবো। রাহুল, তুই একেবারেই আমাদের জেনারেশনের বা আমার থেকে আমার কয়েক বছরের ছোট, ফলে আমাদের জেনারেশন বলা যেতে পারে। এবং অভিদা যেরকমটা বলছিল থিয়েটারের ইতিহাসের কথা প্রসঙ্গ তুলে, এরকমই তো সময়ের সাথে সাথে সমস্ত কালচার, তার প্র্যাকটিস এবং তার প্রয়োজনীয়তা সমাজে সেগুলো পাল্টাতে থাকে। ফলে নিশ্চিতভাবে থিয়েটারও যখন শুরু হয়েছিল এবং তার যে গতিপথ সেটা সময়ের সাথে সাথে পাল্টেছে, এবং তার প্রয়োজনীয়তা বা তার কি বলবো তার মানুষের অ্যাকসেপ্টেন্সও বদলেছে। সেই জায়গায় তুই এই সময় দাঁড়িয়ে, তুই এমন একটা বয়সে দাঁড়িয়ে আছিস যেখানে একটা স্ট্রং এবং ডেফিনিট ডিসিশন নিতে হবে জীবনে চলার জায়গায়, না হলে হতে পারে তোর লাইফ রুইন্ড হয়ে যেতে পারে, অথবা তোর লাইফ কোথাও গিয়ে একটা ঠিকঠাক জায়গায় দাঁড়াবে। ফলে তুই এখানে এই বয়সে দাঁড়িয়ে তুই শুধুমাত্র থিয়েটার করার যে একটা সিদ্ধান্ত নিয়েছিস, সেটা কোন সাহসে বা কোন স্পর্ধায়, যদি আমি বলি কথাটাকে ইতিবাচক ভাবেই নিস। হ্যাঁ, কেননা তোর ওপর হতে পারে কিছুদিন পর একটা সংসারের একটা প্রেশার আসতে পারে, কিছুদিন পর পরিবারের একটা গুরুতর দায়িত্ব তোর উপর আসতে পারে। সেইখানে দাঁড়িয়ে এই সময় কি তুই ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছিস, নাকি এটা একেবারে আবেগপ্রসূত সিদ্ধান্ত? তুই কিভাবে দেখছিস সময়ের সাথে সাথে থিয়েটার যদি না পাল্টায়, মার্কেট অনুযায়ী থিয়েটার যদি তার রূপ না পাল্টায়, তাহলে তুই কি করে সার্ভাইভ করবি ব্যক্তিগতভাবে? এটা একটু শেয়ার কর। উপস্থিত গুরুজনদের আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। আমি ছাত্র, তো আমি শিখছি, আমার দেখার পরিধি, জানার পরিধি এখন খুবই কম। তো যা আলোচনা হলো তার মাঝখানে আমার একটা লাইন বলতে খুব ইচ্ছে করছিল। এটি বহুরূপীরও উদ্দেশ্য ছিল যে থিয়েটার করতে গিয়ে যদি দেখি ভালো মানুষ থাকা যাচ্ছে না, তো থিয়েটার করা ছেড়ে দেব, কেননা সমাজে ভালো মানুষের প্রয়োজন বেশি। তো এই কথাটা বলার কারণ ওই ছোট থেকে শিখে আসছে, মানে আমি যার কাছে চর্চা নিচ্ছি বা দাদার কাছে, যাদের কাছ দিয়ে চর্চা নিতে নিতে শিখছি, তারা শিখিয়েছে যে কিরম ভাবে থিয়েটারে থাকতে হয় বা কিভাবে তোমার ওই যাপনটাকে চালাতে হয়। তো এখন এই সময় দাঁড়িয়ে তো আমরা রঙিন স্বপ্নগুলোকে নিয়ে এসেছিলাম যে থিয়েটারেই থাকবো, থিয়েটার থেকে বাঁচবো, কিন্তু মাঝখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে আমার কাছে। প্রথমেই অনেকে জিজ্ঞেস করেন যে স্কিল ডেভেলপমেন্ট আগে করতে হবে, না হলে তুমি কাজ পাবে না। তো আমরা তো স্কিল ডেভেলপমেন্ট যাদের কাছ দিয়ে করব, তার জন্য তো আমার কিছু পরিমাণ অর্থের প্রয়োজন, সেইটা কোথা থেকে পাবো? বা সেটা কি অন্য কোনো উপায় পাওয়া যায়? সেটা নিয়ে কি কেউ ভাবছে? বা যার কাছে শিখছি সে কি কিছু ভাবছে? তো এখন এই সময় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আমি যখন বেছে ফেলেছি, কারণ আমি এটা বেঁচেছি আমার মন থেকে বেঁচেছি, এবং পরবর্তীকালে ভেবেছি এটা থেকে আমার রুটি রুজির একটা উৎস চলে আসবে। তো এই জায়গা থেকে অনেকগুলো পথ
চলে আসছে আমার কাছে, যে আমরা যাদের কাছে আর্জি করতে পারি মূলত, মানে যারা দিচ্ছে তাদের কাছে, এবং আরো অনেকে এগিয়ে এসছে, তারাও করছে, এবং এই যে রঙিন স্বপ্নটা ভেঙে গেছিল, তার জন্য আমি একটা নতুন, মানে আমি ভাবছি যে যেটা বাদল বাবু করতেন, যে মানুষ যদি না আসে আমি মানুষের কাছে পৌঁছে যাব, তা আমি সেরকমই ভাবছি আমি মানুষের কাছে পৌঁছে যাব, এবং হয়তো তারা প্রথমে একসেপ্ট করবে না, হয়তো তারপরে হয়তো করবে, এবং আমি তাদের কাছ দিয়ে যা পাবো সেটা দিয়ে আমি চালাবো আমার, কারণ আমি থিয়েটারেই থাকতে চাই, আমি থিয়েটার থেকেই রোজগার করতে চাই, আমি অন্য কোনো মাধ্যমে যাব না আপাতত, মানে যতদিন এইটা আমার, মানে এটা তো পুরো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, মানে যত দেখবো জানবো তত পরিবর্তন হবে। তো এখন আমার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার বিভিন্ন পথ আসছে, সেটা বোঝার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি যে এর থেকে বেরিয়ে যাওয়া যাবে না, কেন এটা একটা অক্সিজেন, যদি বেরিয়ে যাই শেষ, বেরোতে পারবো না, আমি আঁকড়ে থাকবো এবং আমি পথটাকে খুঁজে যাব প্রতিনিয়ত, এই যা। ঠিক ঠিক। রাহুল, আমি তোর কাছে আসবো। আমি একটা কমেন্ট নিয়ে সন্দীপদার কাছে একটু যেতে চাই। একটা কমেন্ট এসেছে, শান্তনু পান্ডা একটি কমেন্ট করেছেন। সন্দীপদা কথা প্রসঙ্গে জানতে ইচ্ছা করছে যে থিয়েটার একটি প্রান্তিক শিল্প। আমি কমেন্টটা সামনে দিচ্ছি আর কি, বুঝতে সুবিধা হবে। থিয়েটার একটি প্রান্তিক শিল্প, এটা কি আমরা যারা থিয়েটার করি তারা ভীষণভাবে মনে প্রাণে বিশ্বাস করি? তাহলে কিভাবে থিয়েটার করে একজন স্বীকৃত রোজগার। আমি একটা কথা একটু বলতে চাই। হ্যাঁ, বলো। হ্যালো, বলো। হ্যাঁ, আমি একটা কথা সন্দীপদার কাছেও প্রশ্নটা তুই যখন রাখছিস আমি একটু যোগ করে দিতে চাই। রাহুল আমাদের ভাইয়ের মতো একটা প্রশ্ন মানে আমাদের কাছে রেখেছেন, যে ও যে চর্চাটা করবে বা চর্চাটা নেবে, তার অর্থটা বা তার সেটার জন্য যে খরচাটা হবে বা সেটার জন্য সময়টা ব্যয় হবে, সেটার জন্য কে ভাববে? আমার বিনীত প্রশ্ন বা বিনীত জিজ্ঞাস্য রাহুলের কাছে এবং সন্দীপদার কাছে, আমি সেই জিজ্ঞাসা যাচাই করতে চাই যে আমরা যখন পড়াশোনা করা শুরু করি বা আমরা যখন শেখা শুরু করি বা আমরা যখন গান শেখা শুরু করি, সেটা কি আমরা কখনো ভাবি যে গান শেখা যখন শুরু করছি, গান শেখার অর্থটা, বা ছবি আঁকা যখন শুরু করছি, নৃত্য শিক্ষা যখন শুরু করছি, সেই অর্থটা আমরা নৃত্যের মাধ্যমে করে সেই শিক্ষাটা নেব, ছবি আঁকার অর্থ দিয়েই ছবি আঁকাটা শিখবো? সেটা যদি আমরা না ভাবি, তাহলে থিয়েটারের ক্ষেত্রে সেটা ভাবি কেন? বা সেটা যদি থিয়েটারের ক্ষেত্রে এটা ভাবা হচ্ছে কেন, তাহলে থিয়েটারের জন্য যে স্কিল ডেভেলপের জন্য আমরা যে অর্থটা জোগাড় করব, সেটা নিশ্চিতভাবেই আমাদের অন্য কোথাও থেকে জোগাড় করতে হবে, বা একেবারেই আমাদের যে ইনস্টিটিউশনাল প্রসেস, অর্থাৎ দেখা যায় যে আমাদের যদি অর্থ কম থাকে, আমরা সরাসরি সেই ইনস্টিটিউশনকে অ্যাপ্লাই করি। কখনো স্কুলে অ্যাপ্লাই করেছি যে আমাদের হয়তো পড়াশোনার জন্য অতটা অর্থ নেই, আমরা কখনো প্রাইভেট টিউটারকে পাড়ার কোনো দাদাকে দিয়ে বলেছি যে ভাই আমার এই ছেলেটা অতটা টাকা আপনাকে দিতে পারবে না, আপনি ওকে একটু পড়িয়ে দিন। তাহলে আমরা সেই প্রসেসে তো কখনো যাই না। আমরা এই থিয়েটার দলে গিয়ে দেখি যে কত পয়সা নিচ্ছে, হয়তো সে বলেছে মাসে 500-200 টাকা নেবে, আর ভর্তি হতে 500 টাকা বা 600 টাকা বা এরকম একটা কিছু নেবে বা কিছু দেবে। আমরা দেখি কে শেখাচ্ছে সেটা বড় কথা না, আমরা দেখছি কে ওখানে গেলে 100-150 টাকা দিচ্ছে, আমরা তার কাছে চলে যাচ্ছি। আমরা কখনো দেখছি না যে কে শেখানোরও যথেষ্ট যোগ্য মানুষ, সেটাও কিন্তু আমরা দেখছি না। তার ফলে আমি অনুরোধ করব যে শেখানোর অর্থটা বা শেখানোর জন্য যে সময়টা, সেইটুকু অন্তত আমরা জোগাড় করে যেন এই ফিল্ডে কাজ করতে নামি। এবার সন্দীপদার কাছে যাই। সন্দীপদা, সরি আমি তোমার সময়ের মধ্যে ঢুকে পড়লাম আর কি। হ্যাঁ, ঠিকই, যেরকমটা তুমি বললে সেই প্রসঙ্গে আর কি, শান্তনুর যে কমেন্ট ছিল সেটা হলো যে ওইরকমই, যে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তে গেলে যেরকমটা ছাত্রছাত্রীরা যে অধ্যাবসায় বা যে পরিশ্রম দিয়ে পড়াশোনা করেন এবং তারা জানেন যে একটা নিশ্চিত রোজগার সেখান থেকে তারা পাবেন, সেটা একটা ফিডব্যাক পাবেন, রেভিনিউ, তার একটা ইনকাম হবে। সেরকমই থিয়েটার করার জন্য যদি আমরা সরকারি এরকম সাহায্য পাই, যেরকম ডাক্তারি পড়তে গেলে বিভিন্ন সরকারি কলেজে বিনা পয়সায় পড়া যায়, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও তাই, বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে শিক্ষা জগতে সরকারের যে পেট্রোনাইজেশন আছে, যেটা সাহায্য সরকার করে থাকেন, যেহেতু রাষ্ট্রের এটা দায়িত্ব, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি। তো সংস্কৃতির জায়গাটা কোথাও আমাদের মনে হচ্ছে যে সরকার খুব একটা প্রয়োজন বলে বোধ করছেন না, বা আমরা কোথাও গিয়ে এই প্রয়োজনীয়তাটার জায়গা তুলে ধরতে পারছি না। এইখানেই আমরা যে কারণে এই আলোচনায় এই আয়োজন করা পুরোটাই, সেটা আমরা এই স্কিল ডেভেলপমেন্ট বা ধরো অভিদা যেরকমটা বলছিলেন যে শেখার জন্য যে তাগিদ বা তার জন্য যে ডেডিকেশন, তার জন্য যে প্ল্যানিং ইত্যাদির বাইরে গিয়েও কোথাও এটা যেহেতু একটা দীর্ঘ প্রসেস, এবং কেউ 100 দিনে স্কিলফুল হয়ে ওঠেন, কেউ 50 দিনে হন, কেউ 500 দিনে হন,
এবং এবং এমন একটা সময় গিয়ে আমরা এইগুলো ভাবতে শুরু করি যে সময় আমাদের কাছে চয়েস গুলো খুব অপশন গুলো কমতে থাকে চয়েসের। ফলে সেইখানে দাঁড়িয়ে একটা খুব খুব কঠোর সিদ্ধান্ত কোথাও নিতে হয় যে থিয়েটার করবো কি করবো না। সেইখানে যেরকমটা সন্দীপ প্রথম দিকে বলছিলেন যে বাইরে ইউরোপের বিভিন্ন জায়গাতে বা আমি দেখছিলাম ইউএস তেও জিডিপি 3.5% বোধ হয় ওরা আর্ট অ্যান্ড কালচারে ডোনেট দেয় আর কি, বরাদ্দ করে। সেই রকমই সরকারের কাছে আমাদের কি কিছু স্পষ্ট দাবি থাকা উচিত না? সেগুলো একেবারেই বেসিক জায়গার কিছু দাবি, যেখান থেকে একজন শিল্পী, একজন থিয়েটার শিল্পী সে বাঁচার জন্য একটা কোথাও আশা দেখতে পারে। তো সেইখানে আমাদের কিছু এজেন্ডা আমরা বা কিছু প্রপোজাল আমরা তৈরি করেছিলাম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রপোজাল যেটা নিয়ে আমাদের মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সন্দীপের মতামত জানতে চাই, সেটা হলো যে আমাদের দেশে লক্ষাধিক থিয়েটার শিল্পী বা পারফর্মিং আর্টিস্ট আছেন। আদৌ কত সংখ্যক আছেন সেটা আমরা জানি না। আমরা জানি না যে সরকারের কাছেও সেই অঙ্ক আছে কিনা। তো এই কোভিড-19 এর সময় যখন সমস্ত আর্টিস্টরাই একটা বিপদে পড়েছেন, সেই সময় সরকারও এই আর্টিস্টদের জন্য, এই ফুল টাইম থিয়েটার আর্টিস্ট বা ফুল টাইম যে কোনো ট্র্যাডিশনাল আর্টিস্ট হতে পারে, পারফর্মিং আর্টিস্ট হতে পারে, তাদের জন্য কোনো যোজনা বানাতে পারছেন না। হয়তো এই কারণেই পারছেন না, তাদের কাছে কোনো ডেটাবেস নেই। ফলে আমরা ভাবছিলাম যদি এরকম কোনো প্রপোজাল সরকারের কাছে রাখা যায়, রাষ্ট্রের কাছে রাখা যায়, যেহেতু আমাদের একেবারেই আমি বলছি নির্দিষ্টভাবে রাষ্ট্রমুখী সমস্ত চিন্তা ভাবনা, যে সাহায্যগুলো পাওয়ার প্রয়োজন, যে একটা যদি আইডেন্টিটি কার্ড সরকারের থেকে, যে কোনো সেটা স্কিলের, মানে আমি বলছি যে সেটার একটা হয়তো মাপকাঠি থাকবে, তার কোয়ালিটির মাপকাঠি থাকবে আর্টিস্টের, কিন্তু সেই মাপকাঠি থেকে উত্তীর্ণ হলে আর্টিস্ট একটা আই কার্ড অন্তত পাবে, একটা পরিচয় পত্র পাবে তার শিল্পী হিসেবে, তার থিয়েটার জগতের শিল্পী হিসেবে। এবং সেটা হয়তো কিছু সুযোগ সুবিধা তাকে বাড়তি প্রদান করবে সেই রাষ্ট্রের নাগরিকের জায়গা থেকে, নাগরিক হওয়ার জায়গা থেকে। সেটা হতে পারে সে কিছু খাদ্য সামগ্রী এরকম অবস্থায় হয়তো খুব অল্প মূল্যে বা ফ্রিতে পেতে পারে, হয়তো সে যাতায়াত ব্যবস্থায় কিছু সুবিধা পেতে পারে, হয়তো তার এইরকম প্যান্ডেমিক সিচুয়েশন হলে হয়তো সে নিঃস্বার্থে রাষ্ট্রের তরফ থেকে একজন রাষ্ট্রের শিল্পী হিসেবে সাহায্য পেতে পারে। এই আই কার্ড বা অন্তত আমি বলছি একটা পরিচয় পত্রের কি গুরুত্ব আছে বলে আপনি মনে করেন, বা এটা হলে আমরা কিভাবে এইটাকে প্রসিড করতে পারি? হ্যাঁ, প্রশ্নগুলো খুবই কি বলবো, মানে জায়েজ প্রশ্ন। আর তার আগে ওই যে একজন ওই যে লিখলো যে ইঞ্জিনিয়ারিং পড়তে, তার যে অধ্যাবসায়ের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখেছিলেন আর কি। তাকে বলি যে থিয়েটারটা করতে গেলেও থিয়েটারটা অতীব ভাস্ট সাবজেক্ট। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে একটা পার্টিকুলারলি একটা সাবজেক্টের একটা দিকেই কনসেন্ট্রেট করতে হয়, কিন্তু থিয়েটারটার পরিধিটা এত বড় যে মানে তাকে পলিটিক্যাল সায়েন্সটা জানতে হবে, তাকে জিওগ্রাফিটা জানতে হয়, তাকে পেইন্টিংটা বুঝতে হয়, তাকে মিউজিকটা বুঝতে হয়। হ্যাঁ, এই যে অভি বলছিল যে নাচ করছে, একটা ইন্ডিভিজুয়াল আর্ট, ওগুলো নাচ বা পেইন্টিং, তবলা, ফ্লুট ইত্যাদি। এইগুলোতে যেভাবে তার বাড়ির লোকজন ইন্ধন দেয়, থিয়েটারের ক্ষেত্রে বাড়ির লোকজনের ইন্ধনের পরিমাণটা কম থাকে, অতীব কম থাকে, এবং তারা বুঝতে পারেন না যে থিয়েটার করলে কেউ উচ্ছন্নে যায় না, বরং তার মাথাটা খুব শার্প হয়। অনেকে বলে যে মানে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, পড়াশোনা করছে না, এগুলো আমি বিশ্বাস করি না। আমার মনে হয়, মানে এটা আমি দেখেছি আর কি, যে থিয়েটার একজন মানুষের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে একদম। আরেকটা যেটা তুমি বলছিলে যে দেখো এনএসডি, দিল্লিতে এনএসডি বা এনএসডির আরো কিছু ফ্র্যাঞ্চাইজি আছে বিভিন্ন জায়গাতে, যেমন সিকিম বলো, ব্যাঙ্গালোর বলো, আমাদের ত্রিপুরা, 2 বছর হলো বেনারসে এক একটা সেন্টার খুলেছে। সেখানে কিন্তু সরকার কিছু বাছাই করার ছেলে মেয়েদের ওখানে নেয়। লেটস সে কি দিল্লি এনএসডি তে 26 জনকে বেছে নেওয়া হয় অল ওভার ইন্ডিয়া থেকে,
তেমনি বাকি যে সেন্টার গুলো যেগুলোতে 1 বছরের সার্টিফিকেট কোর্স, সেখানেও কিন্তু গভর্নমেন্ট তাদেরকে স্কলারশিপ দিয়ে পড়ায়। এবার ঘটনা হচ্ছে যে যারা সেই ইনস্টিটিউশন থেকে বেরোচ্ছে তারা সবাই কি থিয়েটারে থাকছে? অনেকে দেখা যায় যে ওইখান থেকে ফিল্মে চলে যাচ্ছে, বম্বে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাদের রুচির ব্যাপার আছে, বাট যে থিয়েটারে ট্রেনিং তাকে দেওয়া হলো সেই থিয়েটার তো তাদেরকে পেল না। এইটা কিন্তু একটা লস, আর এবং অবশ্যই মানে আমি বলছি যে তুমি বোধহয় প্রফেশনালিজমের কথা বলছিলে না শুভজিৎ? আমি বলছিলাম প্রফেশনালিজম তো অবশ্যই, কিন্তু আমি বলছি যে মানে এই সারা দেশে যত আর্টিস্ট আছেন তাদের একটা যদি পরিচয়পত্র সরকার থেকে প্রদান করা হয় এবং সেই পরিচয়পত্রের কিছু সুযোগ সুবিধে, এগুলো বেসিক জীবনযাত্রার ক্ষেত্রে লাগে। আমি স্কিলের জায়গায় যাচ্ছি না, এটা যদি করা যায় তাহলে তো খুবই ভালো হয়, কারণ এই যে সিচুয়েশনটা আমাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, এখন এটার প্রয়োজন আছে অবশ্যই। মানে প্রত্যেকটা আর্টিস্টের যদি নিজস্ব একটা মানে কি বলবো, একটা আই কার্ডের মতন যদি থাকে, হ্যাঁ, এবং সরকারের কাছে তার সমস্ত ডিটেলসটা থাকলো, তারা যাচাই করে নেবে সে জেনুইন কিনা। কারণ আছে তো ইজেডসিসি আছে, যে কোনো জেডসিসি আছে, তারা তো এটা যাচাই করে নিতেই পারে, একদম তাদের কাছে তো ওই তথ্যগুলো আছে। সুতরাং এটা করা যেতেই পারে। এবং এটা যদি প্রতি বছর রিনিউয়ালের একটা পদ্ধতি থাকে, এবং আমরা এরকমটাই প্রপোজালে ভাবছিলাম, আপনাকে পাঠিয়েছিলাম আপনাদেরকে, যে যদি রিনিউয়ালের পদ্ধতি থাকে সেটা ডিজিটালাইজড হয় এবং প্রতি বছর তাকে যদি তার কাজের আপডেট সেখানে আপডেট করতে হয়, সে তারা প্রতি বছর কাজ করছে কিনা এটা সরকারের কাছে একটা থাকবে, এবং খুব সুবিধা হবে ওই ভিজিলেন্সের জায়গাটা রাখতে, ওই রেস্ট্রিকশনের জায়গাটা রাখতে, করাপশনটাকে অফ করতে। এবং আমরা ভাবছিলাম যেরকমটা মানে ধরুন বার্লিন এনসেম্বল বা এই জাতীয় বিভিন্ন বিদেশে যত বড় বড় থিয়েটার কোম্পানিজ আছে, তারা সরকারকে একটা বিশাল অঙ্কের রেভিনিউ প্রদান করেন প্রতি বছরে ট্যাক্স হিসেবে। সেইখানে তো আমরা হয়তো সেরকম কিছুই দিতে পারি না। সেখানে সরকার বলতেই পারে, ভাই আমি এই আর্ট অ্যান্ড কালচার সেক্টর থেকে কি পাচ্ছি, আমি যে ইনভেস্ট করব সেটা শুধুমাত্র কি ভলান্টিয়ারি অ্যাক্টিভিটির জন্য ইনভেস্ট করব। তো সেখানে এই যে প্রসেস, এই যে ধরুন প্রতি বছর রিনিউ করার প্রসেস বা রেজিস্ট্রেশনের প্রসেস, সেইখানে একটা স্বল্প অঙ্কের অর্থ সরকার কিন্তু রাখতে পারে। 200 টাকা হলো, 500 টাকা হলো, 100 টাকা হলো, সেটি প্রতি বছর তাকে রিনিউ করতে হবে টাকা দিয়ে। তাতে একটা অল্প, আমি জানি না এইগুলো কতটা বাস্তবসম্মত, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এখান থেকে অল্প সংখ্যক হলে ওই সিরিয়াসনেসটা অন্তত উঠে আসবে, যে আমি 500 টাকা দিয়ে যদি একটা রেজিস্ট্রেশন করাই, তো সেটাকে আমার মেনটেন করতে হবে, সেই কাজের ধারা মেনটেন করতে হবে। সেই কাজের ধারা যদি মেনটেন করতে না পারি, রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এইরকম একটা ভাবনা চিন্তা করা হচ্ছিল। তো এইটা আপনি এটা খুব গুরুত্বপূর্ণ। না, এটা খুবই ভালো প্রস্তাব। এটা যদি হয় তো ভালো তো হয়, অ্যাটলিস্ট জেনুইনিটি থাকবে তার মধ্যে, জেনুইনিটি থাকবে। আর হ্যাঁ, আর মানুষজন ট্যাক্স কি দেবে, কি পায় যে ট্যাক্স দেবে? হ্যাঁ, এটাই আর কি। ঠিকই। আমি অভিদার কাছে একটা খুব ডিরেক্ট কি প্রশ্ন করতে চাই, যে অভিদা থিয়েটার শিল্পী নাকি থিয়েটার কর্মী, কোনটা বেশি সমর্থন করবে কোন শব্দটাতে? যদি শিল্পী শব্দটায় সমর্থন করো, তাহলে তার চর্চা এবং সাধনার জায়গায় সেই কি ছবি তুমি দেখতে পাচ্ছ, এটা তুমি খানিকটা বললো। এবং যদি কর্মীতে মানে তুমি বলতে চাও, কর্মী শব্দটাকে সমর্থন করতে চাও, তাহলে কর্মী তার শ্রমের বিনিময়ে কত টাকা পাচ্ছে। অনেক আর্টিস্টদের আমরা দেখছি যারা এই সময় অন্তত মূলত যারা ধরো ওই সম্পূর্ণ স্কিলফুল নয়, তারা বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্স অভিনেতা হিসেবে কাজ করছেন, এবং যারা হয়তো অনেক সুযোগ সুবিধা না পেয়ে অনেক ইন্টেরিয়ারে কাজ করেন, তারা অনেক বেশি ট্যালেন্টেড। এখানে আমাদের একটা প্রস্তাবের কথা আমি ছুঁয়ে যেতে চাই, যেটা আমাদের প্রপোজালে আছে, সেটা হচ্ছে প্রতি বছর সরকারের, তোমার কি মনে হয় না যে সরকারের একটা আর্টিস্টদের উপর একটা ইয়ারলি একটা ইকোনমিক্যাল সার্ভে হওয়া উচিত, যেখানে কোন আর্টিস্ট কোন অবস্থায় আছেন, আদৌ মারা গেছেন কিনা, বেঁচে আছেন কিনা, তিনি কি চর্চা করছেন, তার কতটা সাহায্যের প্রয়োজন, যেটা তুমি মনে বলছিলে খানিকক্ষণ আগে যে আমাদের একে অপরের সেই খোঁজটা নেওয়া উচিত। সেখানে সরকারের তুমি কি ওই ভূমিকা দেখো না, যে ইয়ারলি একটা কোথাও ইকোনমিক্যাল সার্ভে করা দরকার,
অভিদা, সেটা কি ওই মানে ঠেকাবার জন্য বলছিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলছি, আমি বলছি ইকোনমি সার্ভে করার কারণ কি করাপশন জন্য? খানিকটা করাপশন বলছি ঠেকানোর জন্য হতে পারে। ইকোনমিক্যাল সার্ভে করার কথা জিজ্ঞাসা বলছিস, সেটা মূল উদ্দেশ্য এই করাপশনটা? একেবারে করাপশন আচ্ছা। ঠেকানোর একটা উদ্দেশ্য হতে পারে, কিন্তু আমি বলছি শুভজিৎ, তারপরেও আমাদের দেশে হ্যাঁ, তারপরেও মানে বলছি যে মানে শুভজিৎ, মানে আমাদের দেশে গত অবস্থা কি সেটাও জানা। হ্যাঁ বলো বলো বলো। বলছি আমাদের দেশে গত 10 বছরে যা যা করাপশন হয়েছে, গত 10 বছরে, বড় বেশি বলছি না, বা 15 বছরে, বা লাস্ট 5-7 বছরে ওঠে দিত, গত 10-15 বছর যে করাপশন হয়েছে তার তালিকা যদি করা যায়, তাহলে একটা থিয়েটার কত করাপশন করতে পারে। আর সেই করাপশনটা দেখতে গেলে তুই যে পরিমাণ আর্টিস্টের পেছনে তদন্ত কমিশন বসাতে হবে, সেই তদন্ত কমিশন হতে যে টাকা লাগবে তার সরকার আরো 4 মধ্যে বেটে দিয়ে বরং তার ভোটটা আনা পক্ষে সুবিধাজনক। দুই হচ্ছে যে ফলত এই যে যে বক্তব্যটা তুই বলছিস বা তোদের প্রপোজাল আমি দেখেছি ওখানে আছে যে প্রকৃত দল এবং প্রকৃত দল নির্ধারণে তাদেরকে স্যালারি গ্র্যান্ট বা ইত্যাদি গ্র্যান্টের আওতায় আনা, বাট ইটস আ আইডিয়াল সিচুয়েশন, দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন। কারণ আইডিয়াল সিচুয়েশন এই কি, যা করাপশন ঠেকাতে আসবে তারাই ফেল হয়ে যাবে। তুই যাকে করাপশন ঠেকাতে তোর দলে যে তুই তোর দলের পাওয়ার দিয়ে যে তুই একটু অন্য কাজে যাচ্ছিস, সেকেন্ড পাওয়ারটা যে লোকটাকে দিচ্ছিস অর্থ এবং দায়িত্ব এবং ক্ষমতা দিয়ে, সেই লোকটাই প্রথম তোর সঙ্গে অদ্ভুত ভাবে বিশ্বাসঘাতকতা করে। আমরা গ্রুপ থিয়েটারের ইতিহাস থেকে এটা দেখেছি। ফলত তাকে তুই দিয়েছিলিস কেন? কাজ প্রপারলি ডিস্ট্রিবিউট করে যাতে করাপশন থেকে কাজটা আদায় করা যায়। কিন্তু তুই দেখছিস যে সেই লোকটাই বরাবর অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে, অনেক দলেই ঘটাচ্ছে, শুধু উত্তর দলে বা আমার দলে এরকম নয়। ইতিহাস ঘাটলেই দেখা যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পড়লে শোনা যায়, সৌমিত্র পড়লে জানা যায়, উৎপল বাবু পড়লে জানা যায়, সবকিছু শুনলেই, এবং বিদেশের ঘটনাও আছে একাধিক। তা আমার কথা হচ্ছে, যাকে তুই করাপশন ঠেকাবার জন্য দায়িত্ব দিচ্ছিস, সরকার তো কোনো মানুষ নয়, সরকার তো কিছু মানুষের সমষ্টি মাত্র। তা তুই আমার দলে পাঠাচ্ছিস হয়তো একটা লোককে যে করাপশন ঠেকাতে আমার দলে আসছে। এবার আমি তো আগেই জানি যে আমার দল করাপ্টেড, আমি তো আগে থেকে ম্যানেজ করে রাখবো, এবং যে আমি কতক্ষণ ক্ষমতা আছে, কত টাকা অব্দি আমার ক্ষমতা আছে তুই তো জানিস না। ফলত করাপশনকে কিভাবে ম্যানেজ করতে হয়, আমি যদি করাপ্টেড হয় আমি সেটা যে করাপ্টেড হচ্ছি, নাম্বার 1। নাম্বার 2, সেটা হচ্ছে যে ওই গত 3-4 বার ধরে আমরা যখন ওই গ্রান্টের মিটিং এ যাচ্ছিলাম, প্রথমবার গিয়ে আমরা কিছু দাবি তুলেছিলাম যে আমরা যারা আসছি তাদেরকে একটা যাতায়াত ভাড়াটা ইত্যাদি দেওয়া টেওয়া হোক, এইরকম আর কি। প্রথম দুবার ওই দাবির পরে প্রথম দুবার যাতায়াত ভাড়া দেওয়া হলো, তৃতীয়বার যাতায়াত ভাড়া দেওয়া হলো না, চতুর্থবার বলা হলো ব্যাংকে চলে আসবে টাকা। আমি জানি না কারোর ব্যাংকে কি যাতায়াত ভাড়ার টাকা এসছে, আমার জানা নেই। মানে 1200 টাকা করে বলা হলো ব্যাংকে চলে আসবে, আমরা একটা ফর্ম ফিল আপ করে দিয়ে এলাম, আসেনি। তাহলে কতজনের, তাহলে সরকার কিভাবে, এটা তো সরকারটা রেভিনিউ আর্ন করলো ইনডাইরেক্টলি, যেটা 1200 টাকা করে আমাদেরকে বলা হলো দেওয়া হবে। কতজন আমরা গেছিলাম ওখানে, কত স্টেটের কত দল গেছিলাম, তাহলে সেই টাকাটা তো আমরা পেলাম না, অথচ আমাদের কমিট করানো হলো আমরা ওই টাকাটা পাবো। 1 বছর হতে চললো, কিন্তু 1 বছর হয়ে গেছে অলরেডি প্রায়। যাই হোক, এইরকম নানাবিধ ব্যাপার আছে। তার ফলে এই যে প্রপোজাল তোরা বানিয়েছিস, আমি এই সঙ্গে খুবই পজিটিভ ভাবে আছি, নিশ্চিত ভাবেই আছি। কিন্তু আমি এই রকম ধরনের প্রপোজাল বানিয়ে আগেও, গোবরডাঙ্গা নকশার আশিস দাস ছিলেন, আমি ছিলাম, কৌশিক চ্যাটার্জি ছিল, সন্দীপ দাও, আমার মনে হয় সন্দীপ দাও মনে থাকবে, সন্দীপ দাও বোধহয় ছিলেন সেই উদ্যোগটার মধ্যে। আমরা একটা বড় চিঠি মিনিস্ট্রিকে দিয়েছিলাম এইসব ব্যাপারকে কেন্দ্র করে, কিন্তু তার কোনো ফয়সালা বা কিছু হয়নি, কোনো উত্তরও পাওয়া যায়নি বলে আমি জানি যতটা হয়েছে। তা আমার মনে হয় এই সিস্টেমটা এরকম ভাবেই রেখে দেওয়া হবে, কারণ আমরা থিয়েটারের লোকরা খুব অল্পতে খুশি। আমরা থিয়েটারের লোকরা এই জীবনযাপন এক ধরনের মেনে নিয়েছি, এবং আমরা মূলত থিয়েটার করি, কিছু লোক হচ্ছে ফিল্মে যাবার জন্য। ফিল্মে যাওয়াটাকে আমরা একটা লিফট হিসাবে দেখি থিয়েটারের থেকে। আমরা ঋত্বিক ঘটকের একটা দুটো বাণীকে ভুল কোট করে থিয়েটারের থেকে লিফট হিসাবে দেখি, কখনো ডিরেক্টর হিসাবে ফিল্মে যাই, কখনো টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ফিল্মে যাই, এবং ওইটা ভাঙিয়ে থিয়েটারকে বড় করবার চেষ্টা করি, মিডিয়ায় 2-4টে লেখা বার করার চেষ্টা করি। এইটা আমাদের থিয়েটারের একটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, কিন্তু থিয়েটার তো এই জায়গা থেকে করার কথা ছিল না। তার ফলে আমরা একটু নিজেরা ঘেঁটে ঘুটে গেছি। আমরা নিজেরা একটু, আমি আবার ওই প্রথমেও নিজেদের কথাই বলেছিলাম যে নিজেদের একটু প্রপারলি থিয়েটারের কাছে বসতে হবে, যে থিয়েটার আমার কাছে কি চায় আর আমি থিয়েটারের কাছে কি চেয়ে থিয়েটারের কাছে এসেছিলাম, এবং আমার দলের বাকিদের সেই চাওয়াটা কতটা প্রপার আছে। তাতে দেখা যাবে সেই ঠকবাস্তে গাউজার হয়ে যেতে পারে।
তাই জন্য আমার মনে হয় যে এই যে কথা তুই বলছিস যে দাবি এবং ব্যাপার, সেটা কতটা বাস্তবসম্মত হবে। আর দ্বিতীয়ত হচ্ছে শিল্পী না কর্মী, আমার মধ্যে এই দুটো শব্দের মধ্যে আপাতত কোনো বিরোধ নেই। শিল্প কর্ম দুটো শব্দ পাশাপাশি বসলেই ব্যাপারটা মিটে যায়। আমি একটা শিল্প কর্ম করছি। সৌম্যমিত্র বলেছিলেন শিল্পশালা, তিনি বলেছেন যে নাটককারকেও শিল্পশালার লোকই হতে হবে, কারণ তিনি যদি শিল্পশালার সঙ্গে সর্বাঙ্গীনভাবে সমস্ত সময় যুক্ত না থাকেন, তিনি শিল্পশালার বন্ধুদের যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী থিয়েটার লিখে উঠতে পারবেন কিনা তা আমরা একটা অসুবিধা মনে হতে পারে তার। আর তার ফলে আমি বলছি যে এই একটা শিল্পশালার, অর্থাৎ শিল্পশালার আমরা শিল্পকর্মী, শিল্পকর্ম করতে আমরা একত্র হচ্ছি। আমার কাছে শিল্পী এবং কর্মী শব্দটার মধ্যে খুব একটা কিছু আমি মানে তফাৎ দেখি না, অন্তত এই সময় দাঁড়িয়ে। যেখানে সন্দীপ ভট্টাচার্যের মতো শিল্পীকে এখনো রিহার্সাল রুম পরিচ্ছন্ন করে নিতে হয়, সেখানে আমাদের রাজ্যে এই ধরনের কি বলবো, এই ধরনের প্রশ্ন, বিলাসিতা বা বিলাসিতা না বলেও আমি বলতে পারি যে এই ধরনের ভাবনাই বিলাসিতা, যে আমি শুধু আর্টিস্ট হয়ে আমার জীবনযাপন চালাতে পারবো। আর্টিস্ট বলতে আমি বলছি আর্টিস্টের কিছু পোশাকি কায়দা, মানে আমি চেয়ারে বসে থাকবো, আমি নামবো না, আমি টেপ রেকর্ডার বাজাতে জানি না, আমি ডিমার্ট খেলতে জানি না। আরে টেপ রেকর্ডার বাজাতে জানলে, ডিনারের কানেকশন করতে জানলে, মঞ্চের সেটের মাপ জানলে, আর কাপড়ের দাম জানলে, তাহলে আমি কর্মী হয়ে গেলাম। আর যারা এগুলো জানেন না, যারা শুধু বসে বসে অর্ডার করেন, তারা আর্টিস্ট হয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার। ফলত আমি এই বিভাজনে বিশ্বাস করি না। যিনি প্রকৃত শিল্পী তার মধ্যে অবশ্যই একটা কর্মী মন থাকে। আমরা যদি বড় বড় আর্টিস্টের জীবন পড়ি তাহলে আমরা সেটা খুব সহজেই বুঝতে পারি। ঠিক ঠিক এই ঠিকই অভিদার কথার মধ্যে থেকে যেটা মানে আমি এই শেষের কথাগুলোর মধ্যে থেকে যেটা মূলত আমার খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হলো যে ট্রেনিং, প্রত্যেক থিয়েটার আর্টিস্টকে তার সার্বিক ট্রেনিং, থিয়েটারের সার্বিক কাজকর্মে ট্রেনিং নিয়ে রাখার প্রয়োজন। সেখানে রাহুলের কাছে এই প্রসঙ্গটাই নিয়ে আর কি, ট্রেনিং এর জায়গা থেকে আমি আসি। আমাদের আরেকটি দাবি, যেহেতু আমি বলছি যে এই দাবিগুলো করার পেছনে আমাদের একটা কোথাও একটা মানে বাধ্যতাও কাজ। হ্যাঁ সন্দীপ দা, এক সেকেন্ড। ওই অভি যেটা বললো আর কি, অভি যেটা শেষের কথাটা বললো, হ্যাঁ এই মানে আমাদের বিবিকারঞ্জ জি আমাদের ক্লাসে এটা বলতেন আর কি, যে আমাদের মানে থিয়েটারে আমাদের জ্যাক অফ অল হতে হবে, মাস্টার অফ ওয়ান হলেই চলবে। সুতরাং মানে আমাদের যেরকম সেট বইতে হবে, সেট রং করতে হবে, হ্যাঁ অমনি মিউজিকটাও চালাতে হবে, সবটাই করলে তবেই একটা কিছু তৈরি হবে। যে প্রফেশনাল করছে না, হ্যাঁ এইরকম ভাবেই একজন প্রফেশনাল তৈরি হয়, একদম এইরকম ভাবেই তৈরি হয়। ওই আমি একটা কিছু করলাম, আমি অভিনয় করছি, শুধু অভিনয় করে যাচ্ছি। এখন তো মানে কলকাতাতে মানে বড় বড় দলগুলোতে তো দেখি যে সেট লাগানোর জন্য আলাদা দু চারজন মানুষ থাকে, যারা ধাবাধাপ সেটমেন্ট মেরে দিয়ে লাগিয়ে দিয়ে চলে গেল, অভিনেতারা অভিনয় করে আবার বেরিয়ে চলে গেল। কিন্তু আমাদের কিন্তু গায়ে গতরে খাটতে হয়। হ্যাঁ আমি জানি না, অভিও ডেফিনেটলি জানবো, অভি বা রুদ্র, আমাদের বোধহয় সে এই অভিজ্ঞতা আছে। আমাদেরকে নিজেদেরকেই করতে হয়, নিজেদেরকেই ভাঙতে হয়, নিজেদেরকে তুলে ওই গাড়িতে বা ভ্যানে তুলে পাঠাতে হয়। হ্যাঁ সুতরাং এইটাতে লজ্জা পাওয়ার কিছু নেই, বরং এইটার মধ্যে একটা আলাদা আনন্দ পাওয়া যায় যে আমাদের আমরা শিল্পটাকেই বয়ে নিয়ে যাচ্ছি। এইটা এই আর্টের প্র্যাকটিসের একটা, এটা হ্যাঁ এই আর্টের প্র্যাকটিসের একটা প্রবণতা, একটা প্রবৃত্তি। এই আর্টের প্র্যাকটিসটাকে ফিল্মের মতো বা টেলিসিরিয়ালের মতো করে দিলে আমরা বিপদে পড়বো, এবং সেই বিপদটাই কিন্তু আমরা সামনে। হ্যাঁ এটা জানো তো, এটা জোর করে করানো যায় না, এটা এক একটা কালচার থেকে তৈরি হয়, তার নিজেদের মধ্যে তৈরি হয়। একদম এটা জোর করে শেখাতে পারবেন, এটা শেখানোর বিষয় নয়। ঠিক হ্যাঁ এটা নিজের ভেতরে ওই সংস্কৃতিটা তৈরি হয়। সরি না সন্দীপ দা, আপনি যেহেতু মানে বললেনই আর কি, আমি একটা কমেন্ট আপনার উদ্দেশ্যেই, মানে আপনাকে জিজ্ঞেস করেছে দেবব্রত, আমাদের এই মানে এই গ্রুপের বা এই পেজের আর একজন অ্যাডমিন আর কি, আমরা যারা মিলে তৈরি করেছি। দেবব্রত প্রশ্ন হলো যে ফিল্মে বহু অভিনেতাকে চলে যেতে দেখা যাচ্ছে, নতুনরা, মানে মূলত তারা অর্থনৈতিক একটা অসুবিধার জায়গা থেকে এবং অনিশ্চয়তার জায়গা থেকে চলে যাচ্ছে। এবং দেবব্রত বলছে যে এনএসডি যারা স্টুডেন্ট বা এনএসডি থেকে পাস আউট করে যারা যাচ্ছে,
তাদের কিন্তু একটা নিশ্চয়তার, অর্থনৈতিক নিশ্চয়তা বা কাজ পাওয়ার নিশ্চয়তার দায়িত্ব এনএসডি করে দিচ্ছে, বা বলা যেতে পারে প্রকারান্তরে এনএসডি শুধু এনএসডি স্টুডেন্টদের জন্যই ভাবছে, বাকিটা তাহলে কি করবে? যারা স্কিল ডেভেলপ করছে বিভিন্ন দলে শিখে, বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞতা অর্জন করে, কাজ করে করে করে, তো তাদের ভবিষ্যৎটা কি? তাদের তো স্কিলফুল, তারা হয়তো না, এটা বোধহয় দেবু একটু ভুল বললো। এনএসডি যেটা করে, এনএসডি এক একজনকে ওয়েল ইকুইপড করে ছেড়ে দেয়, ঠিক আছে? এবার তোমার রাস্তাটা তোমাকে নিজে খুঁজে নিতে হবে। হ্যাঁ, তুমি ফিল্মে যাবে না থিয়েটারেই থাকবে। হ্যাঁ, যেটা এনএসডি এমন নয় যে প্রত্যেককেই প্রচন্ড হেল্প করে যায়, তাও কিন্তু নয়। ধরো 26 জন যে বেরোচ্ছে, 26 জনে যে একেবারে চাম্পু ইয়ে বেরোচ্ছে তা তো না। হ্যাঁ, তার মধ্যে তো কিছু পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার মতন তো কিছু থাকে। এনএসডি দেখে যে কে থিয়েটারটার প্রতি তার ডেডিকেশন আছে। এটা কিন্তু ওই 3টে বছরে মানে অবজার্ভ করা হয় এবং বোঝা যায় যে এ থিয়েটারটা করবে, সুতরাং একে কাজ দাও। মানে আমি বলছি যে অনেকে বিভিন্ন ওয়ার্কশপে তারা ক্লাস নিতে যায়, বা যে আমাদের সেন্টার গুলো আছে সেখানে ক্লাস নিতে যায়। এইখানে কিন্তু সবাই পায় না, সবাই কিন্তু ক্লাস পায় না। এখানে তারাই পায় যাদের মধ্যে ওই ডেডিকেশনটা দেখে। বুঝতে পেরেছি, মানে এটা যোগ্যতা নিরিখে এনএসডি নির্বাচন করেন। ঠিক ঠিক। যে সৌতি আবার কি একখানা খোঁজ মারলো মনে হলো। না না না, সৌতি দাও বলছেন যে এনএসডি ইজ নট ক্রিয়েটিং জব ফর এনএসডিয়ানস। আপনারই কথা, আমি তো সেটাই বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওটা এনএসডি ওয়েল ইকুইপ করে ছাড়ে। এবার তুমি তোমার ক্যারিশমাতে হোক, তোমার ট্যালেন্টে হোক, তুমি বেঁচে পড়তে থাকো, এই হচ্ছে কথা। একদম একদম। আমি রাহুলের কাছে যে প্রশ্নটা করছিলাম আর কি, সেটা হলো যে সন্দীপদা যেরকমটা বলছিলেন যে এনএসডি ওয়েল ইকুইপড করে মার্কেটে বলা যেতে পারে, বা বাইরে এনএসডির বাইরে তারা আর্টিস্টদেরকে ছাড়ে, প্রোভাইড করে, বা এবার তারা নিজেদের মতো করে নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ শিখবে। এবার যোগ্যতা তৈরি করাও তো একটা ব্যাপার, এটা একটা প্রসেস। এবার এই প্রসেসটা হতে পারে অনেকেই দল নির্ভর করে কাজ করে যোগ্যতা তৈরি করেন বা শেখেন দীর্ঘদিন ধরে। ভালো ডিরেক্টর পাওয়াটাও একটা খুব সৌভাগ্যের ব্যাপার, মানে সকলেই যে খুব ভালো কাজ জানেন শেখানোর জায়গা থেকে, মানে টিচার যে ভালো, সে ভালো ডিরেক্টর নাই হতে পারেন, আর ভালো ডিরেক্টর ভালো টিচার নাও হতে পারেন। ফলে এই কমিউনিকেশনের একটা স্কিলের জায়গা থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল, তুই যেহেতু একেবারে এখনো শিক্ষার্থী এবং আমরাও তাই, আমরা শিখছি, ফলে সেখানে কি কোথাও তুই এই যে স্কিলফুল যে ট্রেনিং, যে একটা প্রফেশনাল ট্রেনিং, সেইটার ইনস্টিটিউশনের অভাব বলে মনে করিস? রবীন্দ্রভারতী, বিশ্বভারতী আছে নিশ্চিতভাবে, তুইও রবীন্দ্রভারতীর ছাত্র, তুই শিখছিস সেখানে, কিন্তু তারপরেও রবীন্দ্রভারতীকে কতটা তুই এনএসডির সাথে তুলনা করবি? মানে এনএসডি যেরকম হাতে কলমে একটা প্রফেশনাল ওয়ার্ল্ডের যা শিক্ষা হওয়া উচিত থিয়েটারের জায়গা থেকে, একেবারেই ওয়ার্ল্ড ক্লাস থিয়েটার, সেখানে বিশ্বের বিভিন্ন জায়গার থিয়েটার পড়ানো হয়, বিভিন্ন চর্চা পড়ানো হয়, সেখানে দাঁড়িয়ে তোর কি মনে হয় আমাদের এই দাবির মধ্যে বা এই প্রপোজালের মধ্যে, যেগুলো সবই প্রপোজাল প্রস্তাব, যেহেতু আমরা প্রস্তাবটা করছি কেন, এগুলো রেখেছি কারণ আমরা নেমে পড়েছি মাঠে, মানে আমাদের এক হাঁটু জল, এবার আমরা পিছিয়েও যেতে পারবো না, আগেও যেতে পারবো না, মানে দাঁড়িয়ে থাকলে ডুবে যেতে হবে ধীরে ধীরে, অথবা আমাদের এগোতে হবে আর কি। ফলে এই কম্পালশন থেকেই মূলত এই প্রপোজাল গুলো তৈরি করা। তো সেখানে আমাদের মনে হচ্ছে যে বাংলার মতো একটা বিশাল একটা স্টেট, যেখানে এত জন আর্টিস্ট কাজ করেন এবং সব থেকে বেশি ফ্রিকোয়েন্ট লেভেলে কাজ হয়, ফ্রিকোয়েন্সি যদি দেখা যায় মুম্বাই বাংলার কাছাকাছি, মানে এত দল একসাথে এতগুলো কাজ করেন, তো সেখানে বাংলার মতো এরকম একটা রাজ্যে কি কোথাও রিজিওনাল ভাষায়, যেরকমটা ব্যাঙ্গালোরে আছে, সিকিমে আছে, ত্রিপুরায় আছে, এনএসডির মতো কোন ন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট হওয়ার প্রয়োজনীয়তা আছে বলে তোর মনে হয়? যেটা আমরা প্রপোজালও রেখেছি, যদি থাকে তাহলে এতদিনে হলো না কেন? আর তুই কিভাবে প্রয়োজনীয়তাটা বোধ করিস, সেটা যদি একটু বলিস লার্নার হিসেবে। তো প্রথমটা তোমায় বলি যে রবীন্দ্রভারতী আছে, বিশ্বভারতী আছে, এবং সব জায়গার শেখানোর ধরনটা হচ্ছে আলাদা আলাদা, ধারাটা আলাদা আলাদা। এবং এনএসডি যেটা, মানে আমি জানি না, যদিও কোনোদিন যেতে পারবো কিনা সেটাও জানি না, কিন্তু তাদের না প্র্যাকটিক্যালি কাজটাকে মনে হয় বেশি ভাবে জোর দেয়, প্র্যাকটিক্যালি কাজটায়। তো যেটা এইখানে অনেক, মানে যে ইনস্টিটিউশন আছে সেখানে থিওরিটাই বেশি জোর দেয় প্র্যাকটিক্যালের থেকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে আমার মতো অনেকেই আছে যাদের সঙ্গে আমরা কথা বলি, যে যারা চায় যাতে আমাদের মাতৃভাষায় যাতে এখানে যেন তৈরি হয় এরকম একটা ইনস্টিটিউশন।
যাতে আমরা দেখতে পারি যে সেখানকার কাজ কিরম ভাবে হচ্ছে, বা তারা কেন এতটা ওয়েল ইকুইপড, কেন, মানে এটা আমি বলছি, তোর কি মনে হয় যে এনএসডির যদি একটা ব্রাঞ্চ খোলার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় পশ্চিমবাংলায়? এর আগে একটা পরিকল্পনা হয়েও ছিল, সেটা কোনো কারণে সফল হয়নি। তো তুই মানে ছাত্র হিসেবে তোর কি চাহিদা? ছাত্র হিসেবে আমার মনে হয় অবশ্যই উচিত, কারণ যারা রবীন্দ্র ভারতী দিয়ে পড়ে যাবে তারপরেও তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য জায়গা খুঁজে যাবে যে কোথায়। আমার মনে হয় তখন যদি এনএসডির কাছে পড়ে, দেন ওখানে শিক্ষা লাভ করে, তো মনে হয় তার স্কিল আরো বেশি করে ডেভেলপ হতে পারে। তো আমার অবশ্যই ছাত্র হিসেবে মনে হয় যাতে এখানে তৈরি হওয়া উচিত। ঠিক ঠিক ঠিক, ওকে। অভিদার কাছে আমি আসি একটা প্রশ্ন, যেটা ইদানিং একটু, প্রশ্ন বলবো না, বিষয় আর কি, যে বিষয়টা ইদানিং একটু মানে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় খুব লোকজন কথাবার্তা বলছেন, লেখালেখি করছেন। দেখা যাচ্ছে আমরা যারা এখানে আছি, রাহুল বাদ দিয়ে তিনজনেই সরকারি অনুদানের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত, মানে সরকারি অনুদান প্রক্রিয়ার সাথে। আমাদের তিনজনেরই রেপার্টরি আছে। সন্দীপ দা অনেকদিন ধরেই পাচ্ছেন রেপার্টরি গ্রান্ট, এবং তুমি অনেকদিন ধরে পাচ্ছ, আমরা সবে আর কি। ফলে এই যে আমরা গ্রান্টের এই চক্করে ঢুকে পড়েছি, এইটাকে একটা বিশাল সংখ্যক মানুষ আর কি, যারা থিয়েটারের সাথে যুক্ত এবং ভালো থিয়েটার চর্চার সাথে যুক্ত, তারা নেগেটিভ চোখে দেখছেন, এবং তারা খুব মানে প্রত্যক্ষভাবে সেটা সমালোচনাই করছেন, যে গ্রান্ট নেওয়াটাকে তারা একেবারেই মানে দয়া দাক্ষিণ্যের জায়গা থেকে, ডেফিনেটলি অনুদান তো সবকিছুই, মানে রাস্তা হচ্ছে এটাও তো একটা, বা কোথাও জলের পরিষেবা যাচ্ছে সেটাও তো কোথাও কোনো সাবসিডাইজ, আমাদের গ্যাসও নিতে হচ্ছে সেটাও সাবসিডাইজ, রান্নার গ্যাস। ফলে আমি বলছি যে এই সাবসিডিতেই আমরা চলছি, এবং আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে সাবসিডিটা হলে এত কথা ওঠে কেন? এবং মূলত ইয়াং জেনারেশনের বহু জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে এই গ্রান্টের ক্ষেত্রে একটা অনীহা, এবং সেটাকে অনীহা শুধু বলবো না, একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হচ্ছে, এবং তারা প্রায় গালিগালাজি করছেন। তো তোমার কি মনে হয় সরকারি অনুদান আমাদের কোথাও একটা এইখানে একটা কোথাও কি বলবো, মানসিকভাবে একটা বোঝা তৈরি হয়ে যাচ্ছে, নাকি এইটার প্রয়োজনীয়তা সত্যি আছে তাই জন্যই আমরা নিচ্ছি? প্রথমত যারা গালাগালি দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই দেখবি বা দেখা যাবে যেসব দলগুলোর রেপার্টারি খুব স্ট্রং, সেই সব দলগুলোতে ফ্রিল্যান্স অভিনয় করেন। একদম একদম, বুঝতে পারলাম কথাটা? একদম একদম একদম। যারা গালাগালি দিচ্ছেন বা যারা গালাগালি দিয়ে এই ব্যাপারটাকে নেগেট করতে চাইছেন, তাদের অনেকেই নগর শহরের যেসব দলের রেপার্টারি গ্রান্ট স্ট্রং, রেপার্টারি ছাড়াও অত্যন্ত ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং, সেই সব দলে অভিনয় করে কমফোর্ট জোনের মধ্যে থাকতেই পছন্দ করেন। গত রবিবাসরীয়তে ওই আমাদের চীনের কোন উপত্যকাটায় যুদ্ধ হচ্ছে একটু বল, আমি এক্ষুনি নামটা মনে আসছে। লাদাখের পাশে গাড়োয়াল উপত্যকা, তো ওটার নাম নাকি কি জানো? ওই উপত্যকার একজন মানে প্রাক্তন সেনানায়ক একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। সেখানে উনি লিখেছিলেন যে ওখানে থাকার অভিজ্ঞতা কি, আর ওইখানে মানুষরা কিভাবে জীবনযাপন করবে, কিভাবে যুদ্ধ করবে, সেটাও ফেসবুকে বসে বলে দেওয়া কতটা মানে নির্বোধ বিপ্লবীর পরিচয় দেওয়া। তার ফলে থিয়েটারের যদি দুটো দিককে স্পষ্টত ভাগ করা যায়, যে একটা হচ্ছে এস্থেটিক্স অর্থাৎ আর্টের দিক, আর একটা হচ্ছে কল্যাণের দিক, মঙ্গলের দিক, তাহলে আমি যদি আর্টের দিক ছেড়েও দিই, তাহলে দেখতে হবে যে এই গ্রান্টের ফলে সন্দীপদার অঞ্চলে যে দোকানটা সন্দীপদার রিহার্সাল রুমের খুব কাছে চা বিক্রি করেন, যে দোকানটা সন্দীপদার রিহার্সাল রুমের কাছে পাউরুটি, ডিম টোস্ট বা বেকারি কেক বিক্রি করেন, তার একটা টাকা সন্দীপদার কাছ থেকে যায়। সন্দীপদার যে টাটা সুমোটাকে সারা বছরের জন্য ভাড়া করেন, সেই ভাড়ার একটা পর্যাপ্ত টাকা, অনেকটা টাকা সেই টাটা সুমোটা পায়। তাতে তার ইনডাইরেক্টলি সন্দীপদার এই রেপার্টারি অনেকগুলো অনুসারী শিল্পকে লালন করছে। অশোকনগর নাট্যমুখের এই রেপার্টারি অনেকগুলো অনুসারী শিল্পকে লালন করছে, তার কিছু অভিনেতার ছাড়াও থিয়েটার সাইনের এই রেপার্টারি অনেকগুলো অনুসারী শিল্পকে লালন করছে, তার অনেকটা মানে তার অনেকগুলো অভিনেতা ছাড়াও। ভাবতে হবে যে দেশে চাকরি নেই, যে দেশে ব্যবসা করার কোনো প্রপার স্ট্রাকচার নেই, সেই দেশে এই ধরনের ছোটখাটো অনুদানকে কেন্দ্র করে যে ধরনের কাজ তৈরি করি আমরা, যে ধরনের কাজ তৈরি করে বাঁচার চেষ্টা করি আমরা অল্পর মধ্যে, মিতব্যয়ী জীবনের মধ্যে, সেটাকে যারা আঘাত করে তারা আসলে এক ধরনের বর্গীয়
কুলীন বোধে ভোগে, কমফোর্ট জোনে থেকে অন্যে সেই কমফোর্ট জোনে উঠে আসতে পারে, সেই ভয়ে তারা সেটাকে আঘাত করতে চায়, এবং তারা একটু মিনিমাম কমফোর্ট জোনে আসতে পারে সেই ভয়ে আঘাত করে সেটাকে ভেঙে দিতে চায়। অনুদানের তো অবশ্যই দরকার আছে। আমরা যদি প্রত্যেকে স্বনির্ভরের অন্য কোনো রাস্তা খুঁজে পাই, তাও রাষ্ট্রের আর্ট এবং কালচারের প্রতি একটা দায়িত্ব থেকে যাবে। বিশ্বের সমস্ত জায়গায় সেই দায়িত্ব আছে। আমাদের দেশে সেটা থাকবে না কেন? না থাকার কোনো কারণ নেই। আসলে যারা করছেন তারা এই প্রবল পরিশ্রমের মধ্যে দিয়ে মাত্র ওইটুকু টাকা পাওয়ার বিরোধিতা করছেন হয়তো, কারণ তারা এই প্রবল পরিশ্রমটা করতে পারবেন না ওইটুকু টাকার বিনিময়ে। সেই জায়গায় তারা যদি টালিগঞ্জে গিয়ে দুটো সিরিয়ালে মুখ দেখান, বা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট করেন, বা ছবিতে একটা ক্রাউডের ভূমিকায় অভিনয় করেন, তাহলে যেটুকু টাকা পাওয়া যাবে সেটা অনেক সুবিধাজনক। সারাদিন ধরে আমার দলে বা তোর দলে বা সন্দীপদার রেপার্টারিতে বা রুদ্র রেপার্টারিতে খেটে হাইস্ট রোজগার হতে পারে পার ডে 200 টাকা। হাইস্ট রোজগার হতে পারে পার ডে 200 টাকা। সেখানে টালিগঞ্জে গিয়ে সব থেকে কম দামি যে সিরিয়ালটি আছে পুলিশ ফাইল, তারও পার ডে রোজগার 300 টাকা। তার ফলে এই রোজগারটাকে নেগেট করার জন্য, এইটাকে একটা বিকেলের রোজগারে পরিণত করার জন্য, বিকেলের পেশাতে পরিণত করার জন্য অনেক মানুষ এই চেষ্টা চালাচ্ছেন। আমি এই বিষয়টা তীব্র বিরোধিতা করি, এবং যদি তারা এই চেষ্টা চালান তাদেরকে অনুরোধ যে তারা গ্রান্ট পাওয়া দলগুলোয় অভিনয় করা, ডিরেকশন দেওয়া, পোশাক ডিজাইন করা, কোরিওগ্রাফি করা, আলো করা, সেই কাজগুলো থেকে নিজেদেরকে উইথড্র করুন, তারপরে সেইটা বলুন। একদমই। আমি সন্দীপদার কাছে একটা প্রশ্ন আসতে চাই। শেষের দিকে আমরা চলে এসেছি প্রায় আলোচনা একেবারেই। সেখানে সন্দীপদা ধরুন, মানে আমাদের দেশে মানে আনস্কিল্ড ম্যানুয়াল যারা লেবার, রুরাল এরিয়ায় তাদের একটা কাজের জীবন জীবিকার নিশ্চয়তার জন্য 100 দিনের কাজের একটা যোজনা আছে সরকারি জায়গা থেকে। কারা পান না, করাপশন হয় না, সেটা আলাদা প্রসঙ্গ। আমি বলছি যে একটা সিস্টেম আছে। সেইখান দাঁড়িয়ে শিল্পীদের জন্য তো সেরকম কোনো নিশ্চিত কোনো অ্যাক্ট নেই, বা নিশ্চিত কোনো নিয়ম বা আইন প্রণয়ন করা হয়নি যেখান থেকে শিল্পীরাও নিশ্চিতভাবে কোনো কাজকর্ম করতে পারবেন জীবন জীবিকার জন্য, রুটি রুজির জন্য। সেইখানে দাঁড়িয়ে এই সময় ভাবা হচ্ছে ধরুন অনেক জায়গাতেই থিয়েটার করে ব্যতিক্রমী, আমি বলছি যে মানে বিকল্প কি, আর কি রোজগারের পথ দেখা যেতে পারে থিয়েটার করার সঙ্গে সঙ্গে। এবার আমাদের বক্তব্য ছিল যে বিকল্প যদি দেখতেই হয় তাহলে থিয়েটারটা করবো কেন? মানে বিকল্প মানেই তো ধরুন একটা মেইন স্ট্রিম রোজগারের জায়গা থেকে অন্য একটা অল্টারনেটিভ রোজগার, তাহলে তো চাকরি করে থিয়েটারটা করা যেতে পারে, তাহলে তো অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত থেকে থিয়েটার করা যেতে পারে। যখনই সেখানে বিকল্প অপশন চলে আসবে, তখনই সেই জায়গা দাঁড়িয়ে মানে শুধু থিয়েটারটা করা হবে না। তো আপনি এই বিকল্প পেশার সঙ্গে থেকে থিয়েটার করাটাকে কিভাবে দেখছেন, মানে কি প্রয়োজনীয়তা আছে বলে আপনার মনে হয়? প্রয়োজনীয়তা আছে মানে কি, আমি একটু অন্যরকম ভাবে বলি। যেমন ধরো যারা পেইন্টার বা যারা ডান্সার, তাদের জন্য বিভিন্ন স্কুলে তাদের চাকরির ব্যবস্থা আছে, ঠিক আছে, কিন্তু এখনো থিয়েটারটাকে স্কুলে ঢোকানো হয়নি সেরকম ভাবে, হয়নি। এইটাও আমাদের এই প্রপোজালের মধ্যে এইটাও আছে। আমি যেহেতু বললেন আমি জাস্ট শুনে গেলাম যে বলছি যে তাহলে মানে এই যে এমন তো নয় যে সবাই নিজের একটা দল বানিয়ে থিয়েটার করবে, এমন তো নয়। কিন্তু এমনও তো কিছু জন থাকে যে আমার হয়তো একটা অর্গানাইজেশন চালানোর ক্ষমতা নেই, তাই বলে কি আমার থিয়েটার করে বেঁচে থাকার অধিকার নেই? সেই অধিকারটা সরকার আমাকে দেবে না কেন? যেখানে প্রতিটা স্কুলে আমি জানি যে ধরো রবীন্দ্র ভারতী থেকে যারা পেইন্টিং নিয়ে পাশ করে বেরোচ্ছে, এরকম বহুজন, মানে আমি যখন রবীন্দ্র ভারতীতে পড়তাম 1991-এ, তখন আমার বেশ কিছু বন্ধু বান্ধব দিল্লির বিভিন্ন পাবলিক স্কুলে তারা গিয়ে ওখানে চাকরি বাকরি করছে, এবং সেখানে ভালো মাইন। এবং মানে আমাদের বলছে ডান্সাররাও প্রাইভেট স্কুলগুলোতে বিভিন্ন জায়গাতে, মানে শুধু দিল্লি নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তারা ওখানে কাজ করছে। তো যখন এই প্রভিশনটা আছে, মানে স্কুলের একটা যে বাচ্চাদের ডান্স শেখানো হচ্ছে, বা বৎসরান্তে একটা ডান্সের প্রোগ্রাম করা হচ্ছে, হ্যাঁ, বা পেইন্টিং শেখানো হচ্ছে, সেখানে কেন থিয়েটারের একজন টিচারকে ডেপিউট করা হবে না?
যেখানে ওটা তো আরো অন্যরকম একটা স্কিল তৈরি করে। হ্যাঁ, এবং আমার মনে হয় ওটা বাচ্চাদের পড়াশোনাতে প্রচন্ড হেল্প করে, এটা আমরা দেখেছি। কিন্তু এইটা সরকার কিন্তু ভাবছে না। এটা আমার মনে হয় এই একটা মুভমেন্ট করা উচিত, যে মানে যারা যেতে ইচ্ছুক তাদের জন্য এই স্পেসটা দেওয়া উচিত বলে আমার মনে হয়। একদম ঠিক ঠিক ঠিক। এবং এই ইন্ডিভিজুয়াল আর্টিস্টদের কথা যখন আপনি বললেন, সেখানে একটা ইন্ডিভিজুয়াল আর্টিস্টদের জন্য সরকারি একটা অনুদান প্রক্রিয়া ছিল, যেটা কোনো কারণে সরকার উইথড্র করেছে, বন্ধ হয়ে গেছে। তো সেইটা কি রিভাইভ করা দরকার বলে মনে হয়? সেটা আমাদের প্রপোজালের মধ্যে আমরা রেখেছিলাম। রিভাইভ করলে তো ভালোই হয়, কিন্তু মুশকিলটা বন্ধ কেন হয়েছিল সেটা তো আমরা জানি, সবাই জানি। হ্যাঁ, ওখানে ফরজারি, এত পরিমাণে ফরজারি হয়। হ্যাঁ, মানে দেখা যায় তো যে একজনের নামে 2-3টে করে দল বানিয়ে ফেলছে, এবং তারা তো ওই সবকটা দল থেকেই গ্রান্টস নিচ্ছে। এটা তো আমরা দেখেইছি। হ্যাঁ, সে কলকাতাতেও আছে, বিহারেও আছে, কর্ণাটকেও আছে। সরকারি সদিচ্ছা থাকলে এই করাপশন গুলোকে তো কোথাও না কোথাও ভাবে, কোনো না কোনো ভাবে আটকানো যেতে পারে, যদি সদিচ্ছা থাকে সরকারি। সেটাই আমি মানে, হ্যাঁ অবশ্যই, না আটকানো কিছু কিছু ক্ষেত্রে তো গেছে। হ্যাঁ, মানে এই যে বন্ধ করে, ইন্ডিভিজুয়াল গ্রান্টস বন্ধ করে দেওয়া, মানে আমি তো এইটুকু জানি যে একটা দলের সে মানে ডিরেক্টর, তার বউ, তার মানে ছেলে মেয়ে প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়াল গ্রান্টস এসছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এইসব কারণেই কিন্তু ইন্ডিভিজুয়াল গ্রান্টসের স্কিমটা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং এবং বোধহয় তাতে বেশ কিছু শিল্পী যারা সত্যি কাজ করেন তাদের জন্য একটা অপরচুনিটি কোথাও মিস হয়ে গেছে। আমি একটু কথা বলি মাঝখানে, যে আমি শুভজিৎ একটু কথা বলি, যেটা হচ্ছে যে তাহলে সন্দীপ, তোমার কি মনে হয়, বা অভিদা তোমার কি মনে হয়, যে আমরা যে প্রপোজালের মধ্যে ইন্ডিভিজুয়াল গ্র্যান্টের কথা বলছি, তো এইটা কতটা মানে আমাদের ন্যায্য দাবি বলে মনে করছো তোমরা, অভিদা বা সন্দীপ দা? আরেকবার শুনি। এই যে ইন্ডিভিজুয়াল গ্র্যান্টের যে বিষয়টা, এগুলো যে বন্ধ হয়ে গিয়েছে, হ্যাঁ, কিছু মানুষের অনৈতিকতার জন্য হয়তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু মানে সর্বত্রই খারাপ মানুষ সর্বত্রই রয়েছে। মানে আমি যদি দেখি সরকারি ডাক্তারদের মধ্যে অনেক সময় খারাপ মানুষ রয়েছেন, উকিলদের মধ্যে খারাপ মানুষ রয়েছে, তাহলে তো আমরা ডাক্তারি পেশাটাকে বন্ধ করে দিচ্ছি না, বা ওকালতি পেশাটাকে বন্ধ করে দিচ্ছি না, বা অনেক স্কুল টিচার অনেক সময় অনেক কিছু বদমাইশি করেন, স্কুল শিক্ষাকে বন্ধ করে দিচ্ছি না। তাহলে এইটা কিছু মানুষের বদমাইশির জন্য বা লোভের জন্য, যারা সৎভাবে কাজ করতে আমরা চাইছি, তারা তো সাফারার হচ্ছে। তাহলে আমাদের এই দাবিটাকে তুমি ন্যায্য বলে মনে করছো? ওই যে আমি বললাম একটু আগে যে বলো সন্দীপদা ওরা একটা দাবি রেখেছে, ওরা একটা প্রপোজাল করেছে, সেই প্রপোজালে ওরা রেখেছে যে ইন্ডিভিজুয়াল গ্র্যান্টকে আবার পুনরায় চালু করা হোক, এবং সেই প্রসঙ্গে রুদ্র বলতে চাইছে যে তাহলে তো এই দাবিটা আমরা যদি করি এটা ঠিক হবে কিনা। তা আমার মনে হয়, আমি একটু আগে এই প্রশ্নের একটা কথা বলেছিলাম শুভজিৎকে, যে এই যে করাপশন আটকাতে গেলে দুটো হতে পারে, এক হচ্ছে যিনি আটকাতে যাচ্ছেন তিনি করাপ্টেড হয়ে যেতে পারেন, না হলে পুরো সিস্টেমটাই বন্ধ হয়ে যেতে পারে। এবং তার প্রধান ব্যাপার হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রান্ট বন্ধ হয়ে যাওয়া, আরো অনেকগুলো জায়গা টুকটাক করে বন্ধ হয়ে যাওয়া। ফলত 5টা করাপ্টেড লোকের জন্য আমাদের দেখ একটা বড় জায়গা ইন্ডিভিজুয়াল গ্রান্ট থেকে অনেকগুলো ভালো থিয়েটারের আগে হয়েছে, অনেকগুলো জায়গায় অনেক। আমি বলি আমাদের দলেই যে লজ্জা নাটক, যেটা সবাই পরিচিত, আমাদের যে লজ্জা নাটকটা, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল গ্রান্টের প্রোডাকশনের, সেটা এখনো আমরা করে যাচ্ছি কাজটা। কিন্তু তাহলে হ্যাঁ, লজ্জা হয়েছে, আমাদের দলে তিতলি হয়েছে, সন্দীপদার দলে, শুভজিতের দলে, সবার দলেই আমি জানি এই কাজ হয়েছে। তা ফলত এইটা খুব মানে বিরক্তিকর আর কি, এই পুরো ব্যাপারটা বন্ধ করে দেওয়া বা কিছু নিয়ম করতে পারতো একটা পার্টিকুলারলি একটু কঠিন রুলস। ফলত এরা এই ঝামেলার মধ্যে যাবে না, যখনই দেখবে এই করাপশন নিয়ে কথা হচ্ছে, এবং এনারা চাইছেন যে করাপশন নিয়ে কথা হলেই সেটা বন্ধ করে দাও, সোজা হিসেব। ফলত এইটা আমার এখন গভর্নমেন্ট চাইছে, দেখো এমনিতেই সংস্কৃতি খাতে বাজেট কিন্তু মানে প্রায় অর্ধেক করে দিয়েছে অলমোস্ট, এবং সরকার চাইছেই এই স্ট্রিমটাকে বন্ধ করে দিতে। হ্যাঁ, একে একে কোপ পড়ছে, এবং মাঝে শুভজিৎ তো হাড়ে হাড়ে জানে যে একটা যে মুভমেন্ট তৈরি হয়েছিল, আমরা সমস্ত মানুষজন মিলে একটা
মুভমেন্ট তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি ওটা ফুলফিল হয়নি। যে গ্রান্টস বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে আর কি গভর্নমেন্টের। এবং আমরা তো দেখছি তো যে মানে সংস্কৃতির খাতটাকে কিভাবে নেগেট করা হচ্ছে, হ্যাঁ, দিনের পর দিন নেগেট করা হচ্ছে। তো তার মধ্যেও যদি এই যে কারাপশন গুলো, যেগুলো যে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ বা এত জনগুলো পাচ্ছে, বা যে দল নেই সেই দলের নামে হচ্ছে, বা এক একজনের নামে 3-4টে করে দল, তারা সবটাই পাচ্ছে, হ্যাঁ, তো এইগুলো আলটিমেটলি কিন্তু বন্ধ করে দেবার একটা কি বলবো হয়ে যাচ্ছে। জেনুইনলি যারা থিয়েটার করছে তারা সাফার করবে, হ্যাঁ, এবার আমরা তো ওইটা থিয়েটারটা ছাড়া তো আর কিছু পারি না, হ্যাঁ। ওটাও যদি বন্ধ হয়ে যায়, কারণ আমরা এখন না একটা অভ্যাসের মধ্যে চলে এসেছি। যখন পেতাম না তার আগে আমরা এক ধরনের থিয়েটার করতাম, মানে আমি নিজে ইন্ডিভিজুয়ালি বলতে পারি যে আমি এনএসডির প্রচুর ওয়ার্কশপ করতাম, মানে বছরে প্রায় 4-5টা করে ওয়ার্কশপ করতাম, প্রত্যেকটা ধরো এক মাসের জন্য, এক মাস বা 45 দিনের জন্য। সেখান থেকে আমি যে পয়সা পেতাম সেইগুলো দিয়ে আমি আমার দলের প্রোডাকশন ইত্যাদি করতাম আর কি। কিন্তু জবে থেকে ব্রাঞ্চ পেতে শুরু করলাম, তো সেই বার্ডেনটা কমলো। এবার ধীরে ধীরে হয়েছে কি আমি ওয়ার্কশপ করানোটা ধীরে ধীরে কমিয়ে দিয়েছি, আমার ফুল ফোকাস এখন নিজের দলের প্রতি। হ্যাঁ, এবার যদি এটা বন্ধ হয়ে যায় তো আমি তো সে না ঘর কা না ঘাটকা হয়ে থেকে যাব, মানে আমার আর্নিং এর কোনো জায়গায় থাকলো না। আমরা একটা অভ্যাসের মধ্যে দিয়ে সত্যি যাচ্ছি, এবং হঠাৎ করে এই অভ্যাসটা পাল্টে ফেললে পুরো আমাদের জার্নির জায়গা থেকেও একটা বড় ধাক্কা আসবে বলে মনে হয়। হয়তো আমরা ওভারকাম করবো, কিন্তু অনেকটা সময় লাগতে পারে তার জন্য। আমি একদম শেষ প্রশ্ন মানে জিজ্ঞেস করবো রাহুলকে। রাহুল, আমরা দেখছি এই সময়টা যেহেতু অনেকটা কাজকর্ম বন্ধ, ফলে হয়তো অনেক মানুষের চিন্তা ভাবনার পরিসর তৈরি হচ্ছে, ভাবছেন মানুষ অনেক বেশি, প্রচুর ফোরাম তৈরি হচ্ছে চারিদিকে, হ্যাঁ, মানে প্রচুর ফোরাম বলতে প্রচুর মানুষ একসাথে হওয়ার চেষ্টা করছেন, গিল্ড তৈরি করার কথা ভাবছেন, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতে সেটা একটি বিশেষ রাজনৈতিক দলের থেকে বা মতাদর্শের থেকে বা আমি বলবো দর্শন থেকে মোটিভেটেড। এবার সেটা হতেই পারে, সেটা সমস্যা নেই, কিন্তু তারা বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে তার কথাবার্তা রাখছেন এবং তারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করছেন, এবং সেখান থেকে অনেকে বেরিয়ে এসে আবার বলছেন যে না আমি এই গ্রুপে নেই, আমি ওই গ্রুপে আছি। এবার একটা কনফিউশন তৈরি হচ্ছে। তাই জন্যই আমাদের মনে হচ্ছিল যে আমরা কোনো ফোরাম করার চেষ্টা করব না, কারণ ফোরাম করলে সেখানেও আবারও এরকম করাপশন তৈরি হবে, সেখানে আবার ওরকম ক্ষমতার একটা লড়াই তৈরি হবে। তো আমরা কোথাও না কোথাও একটা মুভমেন্টের দিকে যাই। তো সেই জায়গায় তোর কি মনে হয় যে যদি কোনো ফোরাম সত্যি প্রয়োজন হয়ে ওঠে, এবং সত্যি একটা ফোরামের তো প্রয়োজন, যেরকম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, যে কোনো ইন্ডাস্ট্রিতে ট্রেড ইউনিয়ন একটা আছে, সেইটা কোথাও সরকারি আনুকূল্য ছাড়া, সরকারের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ ছাড়া সম্ভব? যদি সম্ভব হয়, তোর কাছে নিশ্চয়ই এরকম অনেক মানে আমি বলবো যে প্রস্তাব এসছে যে আমাদের এই ফোরামে আসো, আমাদের এখানে নাম লেখাও। তুই এই পুরো প্রস্তাবগুলোকে বা তুই এই যে পুরো এগুলোকে এক রকমের আমি বলবো যে আশাও বলা যেতে পারে, সেগুলোকে কিভাবে দেখছিস? তুই একেবারে ইয়াং, তোর কাছে এগুলো বিভিন্ন রকম বড় বড় অপশনের মতো আসতে পারে, যে হয়তো বিচার করার জায়গা তোর কম, যেহেতু তোর অভিজ্ঞতা কম, তোর মনে হবে যে এখানে একটু সুবিধা পেতে পারি আমি শিল্পী হিসেবে, তাহলে এখানে চলে যাই, ওখানে চলে যাই, ফলে এটা কনফিউশন তৈরি হতে পারে। তোর কি মনে হয় মানে এই ফোরামের যদি প্রয়োজনীয়তা হয়, সেটা কি সরকারের সাহায্যে হওয়া উচিত, নাকি ইন্ডিভিজুয়াল আর্টিস্টদের ফোরাম হলেই ভালো হয়? এক সেকেন্ড রাহুল, আমি হ্যাঁ বল। এই সরকার ছাড়া যদি ফোরাম গুলো তৈরি হয়, সেগুলো যদি আমার কাছেও আসে, এরকম প্রস্তাব আসে, অনেক প্রস্তাবই আসে এরকম ধরনের, তো সেগুলো বেসিক্যালি হাতছানি মনে হয়। কারণ সেটা সেই নিয়ম মেনে বা সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যে সমস্ত জিনিসগুলো হয়, সেইটা তার মধ্যে হবে না। সেখানে অন্যরকম সব ধ্যান ধারণা তৈরি হবে, মতামত তৈরি হবে, এবং যদি এটা সরকার কর্তৃক অনুমোদিত হয়, তাহলে হয়তো সেইটা একটা লাইন আপে আসবে এবং প্রত্যেকটা একটা রুলস রেগুলেশন থাকবে। সেখান থেকে আমি এটার সঙ্গে যুক্ত হতে পারি, আমার ভরসা আছে, সেখানে ভুল হবে না। হতেও পারে ভুল হবে না বলাটা ভুল থাকবে, সরাসরি পরিষ্কার রাস্তা থাকবে।
তো এইরকম আরেকটা প্রশ্ন, মানে আমি এটা থেকে একটু বেরিয়ে একটা প্রশ্ন মানে আমার মাথায় অনেকক্ষণ ধরে, তো আমি কি করতে পারি? হ্যাঁ বলছি, এই যে যারা যে দলগুলো রেপার্টারি বলে গণ্য হয়েছে এবং সেখানে গুরু শিষ্যর জন্য অর্থ আসে এবং সেটা দিয়ে তারা চর্চা করে, তো যারা চর্চা করছে মানে আমাদের মতন ছাত্র, তারা চাই হচ্ছে আমরা সকাল 9টা থেকে একদম রাত্রির 8টা পর্যন্ত থিয়েটারটা করবো বা 10টা পর্যন্ত থিয়েটারটা করবো, এই সারাদিনে একটা প্রসেসের মধ্যে থাকবো। তো সেটা কি সব জায়গায় সেরকম ভাবে হয়, বা সেই দিকটা তো মনে হয় না কেউ দেখে, বা তার যে যে জিনিসগুলো দরকার, সেই যে অর্থটা আসছে, ঠিক আছে, সেই অর্থটা কি তারা আদেও পায়? মানে এটা আমি অভিজ্ঞতা জিজ্ঞেস করি, গ্রান্টের যে অর্থ বা যে সাহায্য সরকার দেয় ঠিকঠাক বন্টন হয় কিনা, বা এই চর্চার জায়গায় তারা ঠিকঠাক শিল্পীরা চর্চার মধ্যে আছেন কিনা বিভিন্ন দলের জায়গায়। সন্দীপ দা এবং অভিদা দুজনেই এই বিষয়ে অভিজ্ঞ, দুজনেই যদি ছোট ছোট করে বলো একটু একটু করে। অভি বলো। তুমি আগে বলো, আমি লাস্টে বলছি। কি আমি বলবো? হ্যাঁ বলো বলো। প্রথম কথা হচ্ছে যে রাহুল, তুমি যেটা আমরা বলছো, এই যে আমরাটা কারা কারার, আমরার বাংলা বাক্যের সমাস হচ্ছে আমি তুমি ও সে। আমরাকে যদি ব্যাস বাক্যে ভাঙি, তার সমাস হচ্ছে আমি তুমি ও সে। আমরা মানে কিন্তু সদর্থক অর্থে আমি তুমি ও সেই হবে। কেউ চায় না ভাই সকাল 9টা থেকে এসে দলে রাত্রির 8টা অবধি কাজ করতে। যদি সদর্থক অর্থে সেটাকেও চাইতো, তাহলে সন্দীপ দাকে বা সন্দীপ দার কাছে আমি নিতান্তই নগণ্য, তবুও বলছি যে সন্দীপ দাকে বা আমাদেরকে এখনো ঘরটর ঝাড় দেওয়া বা ঝুল ঝাড়া এইসব কাজ করতে হতো না। চর্চার মধ্যে কিন্তু যদি চর্চাই ধরো, তাহলে কিন্তু আবারও বলছি শিল্প কর্মের চর্চা। তাহলে সেখানে শুধু গলা সাধলে হবে না, কিন্তু গলা সাধবো যেই জায়গাটায় বসে, সেই জায়গায় ওপরে বেড়া ফাঁকে জল পড়ছে কিনা বর্ষাকালে, সেখানে প্লাস্টিক দেওয়াটাও জানতে হবে ভাই। যদি আমি ওই তানপুরা বাজাই, তানপুরার তারটা লোকালি কোন দোকানে সারানো হয়, সেই দোকানের ফোন নাম্বার জেনে সেখানেও যেতে হবে। টিকিটটা বিক্রি করব আমার স্কিল দেখানোর জন্য, তাহলে অন্তত 10টা লোক যাতে প্রত্যেক শোয়ে আমার স্কিল দেখতে আসে, সেই জন্য কমিউনিকেশনও চালাতে হবে। সেটা যদি কেউ দল থেকে বসে চালাতে হয়, তা তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে তো দলগুলোর কোনো হেডেকই থাকে না। কিন্তু ভাই বাস্তবিক আইডিয়াল সিচুয়েশন এটাই, যেটা একসময় আমরা নামদিকারে দেখেছি। একসময় আমরা আমাদের দলগুলোতে সেই প্র্যাকটিস সবাই চালিয়েছি, কিন্তু দুঃখের কথা আমরা প্রবাবলি ফেল করেছি। কারণ 6,000 টাকা পুরো দিয়ে দিলেও 6,000 টাকা পুরো দিয়ে দিলেও কোনো আর্টিস্টের পক্ষে এই সময়টা দেওয়া সম্ভব নয়। কারণ 6,000 টাকায় সত্যি জীবন চলে না। এটা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার, খুবই প্র্যাকটিক্যাল ব্যাপার। তার ফলে আমার কথা হচ্ছে যে দুপুর 3টে থেকে রাত্রি 8টা এইটুকু সময়ও যদি কেউ দেন থিয়েটারের জন্য, সেটাও কিন্তু থিয়েটারের কাছে অনেকটা বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সেটুকু আমরা দেওয়ার লোক পাই না, অন্তত আমার দলে, আমার অশোকনগরে পাই না। এবার আমি জানি না বহরমপুরে পাওয়া যায় কিনা, আমি জানি না আসানসোলে পাওয়া যায় কিনা, জানি না ডানকুনিতে পাওয়া যায় কিনা, বা তুমি যে করো সেখানে পাওয়া যায় কিনা, আমার এক্সপেরিয়েন্স করলাম। ঠিকই। সন্দীপ দা মানে আমি যেমন বলতো কেউ চায়, হ্যাঁ অভি একদমই ঠিক বলেছে। আমি যেমন 24 ঘন্টার থিয়েটার করি, আমি আমার ছেলেদেরকে বলিও না যে তোরা আমার মতন কিছু হয়ে যা, পারবে না। কিন্তু আমি যেটা বলি যে সময়টা দিবি, লেটস সে কি 3 ঘন্টা কি 4 ঘন্টা, ওই সময়টা খুব সততার সঙ্গে দে, থিয়েটারটাকে দে। তো সেই সময়টাও যদি না পায়, আর দে এবল টু গেট মানি? ঠিক ঠিক ঠিকই, এটাই হচ্ছে কথা। একদম। আমরা হ্যাঁ ওইটা হ্যাঁ আমরা সকলের মতামত মোটামুটি নেওয়ার চেষ্টা করলাম, এবং আমরা ডেফিনেটলি প্রথম সেশনে অনেকটাই আমাদের যা যা প্রক্রিয়া বা আমাদের যা ভাবনা, সেই জায়গা থেকে আমরা খানিকটা প্রিসাইজড হতে পারলাম, সমৃদ্ধ হলাম। মূলত আমরা এই যে অভিদা যে আইডিয়াল সিচুয়েশনের কথা বলছিলেন এবং আমরা যে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছি, এই দুটো সিচুয়েশনকে মিলিয়ে দেওয়ার স্বপ্নই কোথাও দেখি। ফলে আমি জানি না সেটা কোনোদিন মিলবে কিনা, কিন্তু এই মেলানোর চেষ্টাটা হয়তো আমাদের নিরন্তর করে যেতে হবে। তাই জন্যই এই উদ্যোগ, এই মুভমেন্ট।
আমরা জানি না মানে এই মুভমেন্টের আদৌ কি ভবিষ্যৎ হতে চলেছে, আদৌ এটা আগের বিভিন্ন মুভমেন্টের মধ্যে মুখ থুবড়ে পড়বে কিনা। যদি পরেও অন্তত আমাদের জেনারেশনে যারা থিয়েটার করছে এবং যারা অল্প সংখ্যক মানুষের সৎভাবে থিয়েটার করার চেষ্টা করছি, তারা যেন কোথাও নিজেদের কাছে উত্তরটা পরিষ্কার রাখতে পারি যে আমরা চেষ্টা করেছিলাম। এই কারণেই আমাদের মূলত এগিয়ে আসা। এবং আমাদের যারা অগ্রজ আছেন, যারা যারা এখনো স্ক্রিনের মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছি আমরা, তাদের প্রত্যেকের সহযোগিতা, আশীর্বাদ এবং ইন্সপিরেশন এইগুলো যদি পাথেও না করতে পারি আমরা, তাহলে হয়তো আমরা এগোতেই পারবো না। তো এইটাই আমাদের উদ্যোগ এবং আমরা হয়তো এই প্রপোজালগুলো আরো মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি, এবং মানুষের সই নেওয়ার চেষ্টা করবো, সমর্থন নেওয়ার চেষ্টা করব, একটা ক্যাম্পেনিং করব। আমরা এই 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 প্রপোজালগুলো মিনিস্ট্রির কাছে পৌঁছে দেওয়ার একটা প্রাথমিক অবস্থা তৈরি হয়তো করতে পেরেছি, বেশ কিছু যোগাযোগ তৈরি করতে পেরেছি, সেখানে আমরা খুব তাড়াতাড়ি এই প্রপোজালগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করব। জানি না কতটা সদর্থক ভূমিকা পালন করতে পারবো, কিন্তু ওই বললাম, নিজেদের কাছে আয়নার সামনে নিজেদেরকে পরিষ্কার করে দেখার জন্য অন্তত এই চেষ্টাটা করা দরকার, কারণ আমরা ওই হাঁটু জলে এখন দাঁড়িয়ে আছি। ফলে খুব মানে খুব স্পোর্টিংলি এবং খুব ডেফিনেটলি যদি মুভ না করতে পারি, তাহলে হয়তো একটা ওই অদ্ভুত ভাসমান অবস্থায় থেকে যাব, যেখানে নিশ্চিত অনিশ্চিতের মাঝখানে আদৌ আমরা উত্তর খুঁজে পাবো না। তো আমার এইটুকু কাজ, আমার এইটুকু বক্তব্য আমি শেয়ার করলাম, এবং সকলের বক্তব্য শুনে আমি নিজেও সমৃদ্ধ হলাম। রুদ্রদাকে আজকের এই সেশন শেষ করার জন্য আনুষ্ঠানিকভাবে আমি অনুরোধ করব। রুদ্রদা। হ্যালো রুদ্রদা। একদম একদম আনুষ্ঠানিকভাবে শেষ করব, কিন্তু তার আগে রাহুল মনে হয় নেই অনলাইনে, নেটের অনেক সমস্যা চলছে, আমি মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিলাম এই নেটের সমস্যার জন্য। শেষে সবিতা এবং সন্দীপদা, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? একদম শোনা যাচ্ছে। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে। হ্যালো, বলো 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 বলো। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। বল বল শুভজিৎ, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি শেষে এসে অভিদা এবং সন্দীপদাকে শেষে একটা যেটা বলতে চাইবো, যে একদম শেষে যারা পেশাগতভাবে থিয়েটারে আসতে চাইছেন তাদের, হ্যাঁ, যারা পেশাগতভাবে থিয়েটারে আসতে চাইছেন, অভিদা এবং অভিদা এবং সন্দীপদা দুজনকেই অভিদা এবং সন্দীপদা দুজনকেই অনুরোধ যে শেষে এসে যারা পেশাগতভাবে থিয়েটারে আসতে চাইছে, একদম কয়েকটা লাইনে একদম শেষে এসে তোমরা কি বার্তা দেবে, কি বার্তা দিতে চাও? বার্তা দেবার জায়গাতে তো আমরা গেছি। এ ভগবান, বার্তা তো আমাদের অনেক উপরের মানুষগুলো দেবে, আমরা না। হ্যাঁ ভাই, এসো, থিয়েটারটা করো, মন দিয়ে করো, যদি থিয়েটারটা করতে হয় আর কি, এবং থিয়েটারটা এনজয় করো। আমার কথাগুলো পৌঁছচ্ছে না ঠিক করে মনে হয়, নেটের সমস্যার জন্য। পৌঁছেছে অভি। থিয়েটারের কিন্তু সন্দীপদা সন্দীপকে এনজয় পরিশ্রমের বলো বলো অভিদা বলো। শোনা যাচ্ছে না, রুদ্র যাচ্ছে না কথা। হ্যাঁ অভিদা বলো। আমি বলতে চাইছি যে সন্দীপদা যে পরিশ্রমের কথা বলছেন, আমি বলছি সন্দীপদা যে পরিশ্রমের কথা বলছেন, আমি সেই পরিশ্রমটাকেই এনজয়মেন্টের এলিমেন্ট হিসাবে বলতে চাইছি। যদি আমরা সেই পরিশ্রমটাকে এনজয়মেন্টের এলিমেন্ট হিসাবে ভাবতে পারি, আমরা যদি ঘর ঝাড় দেওয়ার পরিশ্রমটা, সেটা যদি আমরা এনজয়মেন্ট হিসাবে ভাবতে, আমরা যদি থেকে জল পড়ার যে ঝামেলাটা, সেটা যদি আটকানোর জন্য উদ্যোগ নিতে পারি, এবং আমরা যদি সেইগুলোকে নিয়ে আমরা যদি আবার মহড়া কক্ষে মেতে উঠতে পারি, আধ ঘন্টা 1 ঘন্টা পরে মহড়া চালিয়ে আমরা যদি একসাথে সবাই মিলে বসে পাছড়িয়ে চপ মুড়ি, আলু ভাজা, মুড়ি খেতে পারি, আবার আমরা যদি চিকেন রোলও খেতে পারি, সেটাকেই এনজয় বললে প্রকৃত অর্থে মনে হবে। আর আমিও একই কথাই বলবো সন্দীপদার মতো, যে কঠিন কর্মঠ জীবন হচ্ছে থিয়েটারের জীবন, কর্মঠ জীবনযাপন, বৌদ্ধ শ্রমণের মতো জীবনযাপন, আবার আর্মি ব্যারাকের মতো জীবনযাপন, এই দুটোকে একসাথে যদি মিলাতে পারো, তাহলেই থিয়েটার করার কথা ভাবো। যদি তার জন্য কোনো
প্রথাগত পড়াশোনা নাও থাকে, অন্তত এই দুটো জীবন সম্পর্কে কিছুটা জানো বা জানার কথা ভাবো, ভেবে থিয়েটার করতে এসো। আগে থেকে থিয়েটার করলে এ হব ও হব, এ হওয়া যায় ও হওয়া যায়, এইটা ভেবে এসো না। এইটা আমার অনুরোধ। রাহুল সবশেষে এসে কি বলবে? রাহুল, তো কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় দাঁড়িয়ে এখন? না, আমি অভিদা এবং স্যারের কথা শুনে এখনো মনে হচ্ছে যে আমি যেখানে ভাবছি যে হ্যাঁ আমি এখনো লড়তে পারবো, এখনো সেই অক্সিজেনটা আমি পাবো। আমার পথ দেখা এখন অনেকটা বাকি। তো আমি আমার মতন লড়ার জন্য যেন আরো অনেকটা মানুষ স্যার এবং দাদার কথা শুনে যাতে এগিয়ে আসে, যারা একদম শুরু থেকে মানে ওই ঘর মোছা থেকে শুরু হবে এবং প্রতিষ্ঠান থেকে নমস্কার করে ঢুকবে এবং তারপরে তার কাজ করবে, যেন উঠে আসে। না না, আমি বলছি না যে ঘর ঝাড় দিতেই হবে, সেটা না। আমি বলছি যে স্পেসটা সম্পর্কে তোমার কতটা সম্মান আছে। একেবারে ওই কেন বলছো না? আমরা বলছো না? হ্যাঁ, কারণ আমি বলি এই যে মানে বনপুরি একটি ছেলে ফেসবুকে লিখেছিল আমি থিয়েটার করতে চাই কিন্তু ঘর ঝাড় দিতে পারবো না। মানে এটা একটা অসভ্যের মতন কথা হয়েছিল। হ্যাঁ, আমি লিখেছিলাম তোমাকে ভাই থিয়েটারে আসতেই হবে না, কারণ আমি জানি না যে থিয়েটার ও স্টেজে দাঁড়াতে জানে কিনা। হ্যাঁ, তো এটা শুধু অসভ্যের মতন কথা না, এটা থিয়েটারকে ব্যঙ্গ করা একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো তার না না, সে আসেনি, সে করবে না, সে ওই থিয়েটারকে নিয়ে ফাজলামি করা যা করা, কারণ এরা তো বোঝে না যে একটা কাজ করতে গেলে তার পেছনে যে শ্রম, হ্যাঁ মানে দিন রাতের যে শ্রম, এটা তো তারা ওইখান থেকে বুঝতে পারবে না, কারণ তারা তো অ্যাকচুয়াল শো দেখতে চলে আসে, শো দেখলো বাস হয়ে গেল, তো ভালো লাগলে হ্যাঁ, না লাগলে এটা ঘন্টা হয়েছে ইত্যাদি এসব বলতে বেরিয়ে যাওয়া, এর বাইরে তো কিছু নেই। তাহলে আজকের অনুষ্ঠান আমরা একদমই শেষে রুদ্রদা প্লিজ। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না আমার কতগুলো মানে একটু দেরিতে পৌঁছচ্ছে। যাই হোক, আমি শেষে একদমই বলি যে সবাইকে অজস্র ধন্যবাদ, যারা শুনলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের এটি আরো 4 দিন চলবে। আগামীকাল রাজেশ পাত্র আমাদের বন্ধু, তিনি সঞ্চালনায় থাকবেন এবং যাদের সঙ্গে কথা বলবেন তার মধ্যে অন্যতম হচ্ছে সৌতি চক্রবর্তী, সঞ্জিতা দি, এই সময় বিশিষ্ট অভিনেত্রী, এবং রাহুলের মতনই আমাদের পরের প্রজন্মের একজন ভাস্কর মুখার্জি। এই 3 জন থাকবেন। আপনারা সবাই 8:30টার সময় আগামীকাল চোখ রাখুন ইয়ং স্পিরিট অফ থিয়েটার আমাদের পেজে, আর শেয়ার করুন, মানুষের সাথে ভাগ করে নিন আমাদের এই কথাগুলি। আমরা চাইছি থিয়েটারকে পেশাদারি মাধ্যম করে তুলতে। অনেক মানুষ যারা থিয়েটার নিয়ে স্বপ্ন দেখেন তারা আসুন একসাথে হয়ে আমরা কিছু আবেদন করি, নিবেদন করি, যাতে আমরা ভালোভাবে হয়তো বাঁচতে পারি, স্বপ্নগুলোকে সফল করতে পারি। সন্দীপ দা শুরুতেই যেটা বললেন যে মফস্বল থেকে থিয়েটার করাটা হয়তো স্বপ্নের মতন, একটুখানি আবার স্বপ্নটা দেখার চেষ্টা করি, দেখা যাক কি হয়। ভালো থাকবেন সকলে, প্রত্যেককে ধন্যবাদ। অভিদাকে ধন্যবাদ, সন্দীপ দাকে ধন্যবাদ, রাহুলকে ধন্যবাদ এবং শুভজিৎ, খুব ভালো সঞ্চালনা হয়েছে। দেখা হচ্ছে আবার আগামীকাল। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি সকলে। থ্যাংক ইউ। আজকে প্রথম দিনের আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করছি এবং রুদ্রদা যেরকমটা বললেন যে আগামীকালও আমাদের একটি অনুষ্ঠান আছে। আমি একটি কথা যোগ করে দিতে চাই শেষে, সেটা হলো যে এই ইউথ স্পিরিট অফ থিয়েটার যে আমাদের পেজ, এই পেজটা মূলত কোনো ফোরাম নয়, কোনো গিল্ড নয়, এটি একটি মুভমেন্টের অংশ এবং এই পেজের মারফত আমরা আসলে আমাদেরই মতো যারা থিয়েটার কর্মী, যারা জানি না কি ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে অদূরেই, আমরা জানি না কোথায় গিয়ে পৌঁছাবো, কিন্তু কোথাও আমরা এই স্বপ্নটাকে জেদের মতো করে নিজেদের মধ্যে রোপণ করেছি বা লালন পালন করে তোলার চেষ্টা করছি। সেই স্বপ্নটাকে আমরা সত্যি একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে দেখতে চাই, প্র্যাকটিক্যাল পৃথিবীতে দেখতে চাই, এই আশা নিয়ে এই মুভমেন্ট তৈরি করা। এবং আমাদের মুভমেন্ট বরাবরই বারবার বলছি যে রাষ্ট্রের উদ্দেশ্যে রাষ্ট্রীয় কিছু দাবি, রাষ্ট্রের কাছে কিছু আমাদের দাবি, তাদের কিছু দায় দায়িত্ব যেটা তাদের পালন করা আশু প্রয়োজন শিল্পীদের জন্য,
সেই দাবি জন্য সেখানে দাবি তোলার জন্য আমাদের এই মুভমেন্ট। এবং আপনাদের মতামত যদি আপনারা কিছু জানাতে চান বা আপনাদের কোনো বক্তব্য থাকে, আমরা খুব তাড়াতাড়ি এই সিগনেচার ক্যাম্পেনিং বা ইত্যাদি ইত্যাদি সমর্থন আদায়ের যে প্রক্রিয়া নেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করে দেবো। এই মতামত জানাতে চাইলে আপনাদের এই পেজ, আমাদের যে ইউথ স্পিরিট অফ থিয়েটার, এই পেজে মেসেজ করে জানাতে পারেন, বা ওখানে ফোন নাম্বারও দেওয়া আছে, সেখানে ফোন করেও যুক্ত হতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। এটুকুই বলবো। ভালো থাকবেন। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন সেশন নিয়ে, মানে একই বিষয় কিন্তু নতুন মানুষদের নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।